আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে। আর আশা করি সবাই ভালো আছেন আর প্রিপারেশন গুছিয়ে নিচ্ছেন। আমাদের স্লোগানটা হচ্ছে প্রিপারেশন যদি গোছানো হয় পরীক্ষা তত সহজ হয়। আশা করব সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই আমরা ক্লাসটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারি জব প্রিপারেশন ফুল কোর্স। আজকের বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমাদের ম্যাথমেটিক্স ক্লাসের উপরে আপনাদের মানে ফ্রি ক্লাসটা। আচ্ছা ভাই, হ্যান্ড রেজ অপশনটা এখন আপাতত বন্ধ রাখেন, আমরা পরে শুরু করতেছি আর কি। হ্যান্ড রেজ আমরা পরে নিব। তো আমাদের হচ্ছে আজকের টপিকটা বললাম যে আমাদের টপিক হচ্ছে আজকে ম্যাথমেটিক্স। তো আপনাদের যেই মানে গতানুগতিক সিস্টেমে আমাদের দেখা যায় 100 মার্কের পরীক্ষার মাঝে 20 মার্ক আসে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে। তো আমরা সেই হিসাবে মোটামুটি ফ্রি ক্লাসে আমাদের মানে লেকচারটা সাজাইছি। তো আপনারা দেখেন, ইনশাল্লাহ সাথে থাকবেন। চলুন, প্রথমেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা। এটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে আপনাকে যদি আসলে মানে কোনো একটা চাকরির পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে আপনার মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন 2019 সাল, 18 সাল, 16 সাল, 15 সালে যতগুলা কোশ্চেন আসছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি কয়েকটা মানে কোশ্চেন অ্যানালাইসিস করছি। করার পরে এখানে সেট কোড অনুযায়ী দেখেন, প্রথমে সংখ্যার ধারণা থেকে এখানে আসে নাই, কিন্তু মানে তার আগে ওই একই বছরে আগের আরেকটা সেটে আমাদের কি দুইটা কোশ্চেন আসছে শুধু এই একটা চ্যাপ্টার থেকে। লসাগু গসাগু থেকে আসে নাই, কিন্তু আরেকটা সেটে কয়টা আসছে? দুইটা আসছে। তো লসাগু গসাগু, সংখ্যা, ভগ্নাংশ, সরলীকরণ এগুলো আসলে প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাত থেকে দেখেন এখান থেকে আসছে কয়টা, মানে দুইটা দুইটা করে আসছে। তো এই সমস্ত মোটামুটি আপনি যদি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, তাহলে আপনার কাছে যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজেই নিজের সিলেবাসটা তৈরি করে ফেলতে পারবেন। তো আপনারা নিজেরাও কোশ্চেনটা দেখবেন, আমাদের জন্য এই স্লাইডেও এটা আছে, আপনারা একটু মানে ঠিকঠাক মতো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বীজগণিতে যেই টপিকগুলো আছে সেগুলো থেকেও আসলে সাল ওয়াইজ এবং সেট ওয়াইজ আমাদের মানে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা আছে। এগুলোর দিকে দেখলে আপনাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হবে যে কোন টপিকটাতে আমি আসলে বেশি গুরুত্ব দিব। এবং আমরা মানে যারাই প্রিপারেশন নিচ্ছি, তো তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করতে হবে। তো আপনি কি প্র্যাকটিস করবেন? আপনি মানে প্রথমে যেই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন গুলো আসছে সেই সমস্ত কোশ্চেন, এবং আমাদের উদ্ভাস সরি উত্তরণ উত্তরণ থেকে আপনাদের যে ম্যাটেরিয়ালস গুলো দিবে, যে সমস্ত বইগুলো দিবে, সেই বইগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ আসলে সম্ভাব্য ওই ধাঁচের আরো কিছু কোশ্চেন তৈরি করা থাকবে। এই জিনিসগুলো আপনারা খুব যদি মানে খুব বেশি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এইবার যেহেতু মানে আপনাদের প্রাইমারির গ্রেডটা যেহেতু বাড়াইছে, মানে গ্রেডটা ইনক্রিমেন্ট যেটা আসছে আর কি, তো সেই সূত্র অনুযায়ী একটু ধারণা করা হয় গতানুগতিক মানে আগের বছরের কোশ্চেন থেকে হয়তো এই বছরের কোশ্চেনটা একটু কঠিন হইতে পারে। আর কঠিন হওয়ার ভিতরে কিন্তু আসলে ম্যাথ আর ইংলিশ এই দুইটাই আসলে একটু ট্রিকি হওয়া সম্ভব। আর বাকি যেগুলো আসে মানে সাধারণ জ্ঞান বা বিজ্ঞান সংক্রান্ত বা বাংলা, এগুলো যদি আপনার মানে ওই সাবজেক্ট গুলো সম্পর্কে একটু দক্ষতা থাকে, তাহলে আপনি এগুলা করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা কোশ্চেন অ্যানালাইসিস পর্ব থেকে আমরা যাই আমাদের লেকচার প্ল্যানের দিকে। তো আমাদের লেকচার প্ল্যান হচ্ছে আমরা আজকে ফ্রি ক্লাসে মোটামুটি এই কয়টা টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো টপিকগুলো আমরা বেশিরভাগই আসলে এমফ্যাসিস দিব সেটা হচ্ছে আমরা শর্টকাটে কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারেন, কারণ এগুলো তো আসলে এমসিকিউ। এমসিকিউ আপনার পুরো ম্যাথটা আসলে সবসময় করার দরকার হয়ে থাকবে না, এবং অপশন টেস্টের মাধ্যমে আসলে কি আপনি অনেকগুলা ম্যাথ করতে পারবেন। তো এই আমাদের টপিক যেমন দেওয়া আছে, একটা সংখ্যার ধারণা, ভগ্নাংশ এবং সরলীকরণ, এটা আমাদের একটা টপিক। লসাগু এবং গসাগু, সুদ কষা, ধারা এবং গড়। তো আমাদের এই টপিকগুলো নিয়ে মোটামুটি আমরা আজকে কথা বলবো। তো চলুন আমরা যাই, সামনের দিকে আগাই। তো প্রথমে সংখ্যার ধারণা, ভগ্নাংশ এবং সরলীকরণ, এটাকে আবার আমরা কয়েকটা সাব টাইপে ভাগ করছি আর কি। তো এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সংক্রান্ত। এটা ক্লাস 5-এরই সিলেবাস, এবং এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আপনারা কোশ্চেন ব্যাংক যারা অলরেডি অ্যানালাইসিস করছেন তারা দেখবেন। এবং মৌলিক এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত এই টাইপটাও আসলে খুব ইম্পর্টেন্ট। তারপর মূলদ এবং অমূলদ, এটা যেমন আমাদের প্রাইমারির জন্য এবং পিএসসি যে কোনো মানে যে কোনো পরীক্ষার জন্য মূলদ এবং অমূলদ এই মানে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। মূলদ এবং অমূলদ এবং মৌলিক সংখ্যা।
তারপর মানে এইটা স্পেশালি আমি বলবো শুধুমাত্র প্রাইমারির জন্যই এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ এই সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো থাকে এবং বিভিন্ন অঙ্কগুলো নিয়ে গঠিত যে সমস্ত সংখ্যা থাকে এবং তাদের সমষ্টি নিয়ে এই মানে এই টাইপটাও দেখা যায় যে এই টাইপটা আসছে খুব কম। তো মানে পিএসসির অন্যান্য, এখানে বিভিন্ন বানানটা একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নিয়েন। এখানে আমি স্লাইডে কারেকশন করে দিচ্ছি। বিভিন্ন অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি এই টাইপের অনেকগুলো কিছু থাকে। যেমন মৌলিক সংখ্যা দেওয়া আছে, তাদের কতগুলোতে আসলে মানে 9 আছে শেষে, তাদের সমষ্টি নির্ণয়, এই টাইপের ম্যাথগুলা। তারপর ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশের তুলনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আপনার মানে শুধুমাত্র যারা বিসিএসও দিবেন তাদের জন্য মেন্টাল এবিলিটিতেও দেখা যায় যে অনেক সময় এই টাইপের ম্যাথগুলো চলে আসতে পারে। আচ্ছা, তারপর বিভিন্ন শর্তে ভগ্নাংশের মান নির্ণয়, এটা আমরা একটা দেখবো, আর সরলীকরণ। তো আমাদের এই টাইপগুলো নিয়ে আমাদের সংখ্যার ধারণা। তো চলুন আমি আসলে মানে সবার দিকে চলে যাই। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা তারা আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো, একটু চ্যাট বক্সে আমাকে বলেন তো আমার ক্লিয়ার, আমার কথাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। কারণ এখন তো আমরা মেন আসলে আমাদের ক্লাসের দিকে আগাচ্ছি, এতক্ষণ এলিমেন্টারি যে কথাগুলো ছিল। তো এর মাঝে আমি তো আপনাদের একটা কথা বলি, আপনারা এই যে সিলেবাসটাকে ডিফাইন, নিজের সিলেবাস আসলে যদি নিজে ডিফাইন করতে পারেন তাহলে সেটা সব থেকে মানে কাজের কাজ হবে আপনার নিজের জন্য। ঠিক আছে, সিলেবাস আপনারা কোশ্চেন যত পারেন তত বেশি অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর চলুন তাহলে আমরা আমাদের টপিকে যাই। আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সংক্রান্ত। তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমি এলিমেন্টারি একটু স্লোলি শুরু করি। দেখুন বৃহত্তম সংখ্যা আসলে কিভাবে বের করতে হয়। যে নির্দিষ্ট সংখ্যক অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হলে সংখ্যাটি যত অঙ্ক বিশিষ্ট ততগুলো 9 ব্যবহার করতে হবে। যেমন আমাকে যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এইটা যদি আমাকে বের করতে বলে তাহলে আমি কি করব, আমার কয় অঙ্কের, দেখেন নির্দিষ্ট অঙ্ক কয়টা বলছে 4টা, তাহলে আমি 4টা 9 ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি বলেন তো, 9 9 9 এন্ড 9, 4টা 9, ব্যাস। আচ্ছা, দেন যদি আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, যে নির্দিষ্ট সংখ্যক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি কি করব বলেন তো, সর্ববামে একটা 1 বসাবো আর বাকি অঙ্কগুলো সব 0। যেমন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সর্ববামে আমার কি বসবে, একটা 1, দেন আমার সবগুলো কি হবে বলেন তো, 0। তাহলে 4 অঙ্ক হইতে আমার আর কয়টা অঙ্ক ব্যবহার করা লাগবে, 3টা, সেই 3টাই কি হয়ে যাবে, 0। তাহলে 0 0 এন্ড 0। ওকে, তো এই হচ্ছে এটা, মানে খুবই এলিমেন্টারি জিনিসপাতি, কিন্তু কথা হচ্ছে অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে এইগুলো আসলে আমাদের পড়ানোর কি দরকার আছে। এইগুলোও আসলে আমাদের কি মানে পরীক্ষায় আসে। হ্যাঁ, আর এই কম্পিটিটিভ যতগুলো এক্সাম আছে সেই সমস্ত এক্সামে যদি আপনি নিজেকে একটু ওভার স্মার্ট চিন্তা করেন তাহলে জানবেন আপনার ধরা খাওয়ার চান্স আসলে 80% বেড়ে গেছে। মানে অনেক সহজ সহজ জিনিসগুলা ওই সময়ের মাঝে মাথায় আসে না। তো এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সহজগুলা সহ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বিশেষ ক্ষেত্রে যদি নির্দিষ্ট অঙ্ক দেওয়া থাকে তবে শর্ত অনুযায়ী আমাদেরকে সাজাইতে হবে। যেমন দেখেন বলছে 1 2 3 4 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কোনটা। তো 1 2 3 4 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন বললো 1 2 3 4, দেখেন এইগুলাতে কিন্তু কোন অঙ্কগুলা ব্যবহার করব সেরকম কোনো শর্ত দেওয়া ছিল না। তার মানে কিন্তু আমি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টা অঙ্কই ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমি 10টা অঙ্ক ব্যবহার করতে পারবো না। এখানে আমাকে এই 4টা অঙ্ক নিয়েই আমাকে কি করতে হবে, বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে এই 4টা অঙ্কের মাঝে দেখেন তো সব থেকে বড় কি আছে, এখানে 9 কেন ব্যবহার করেছিলাম, কারণ আমাদের শূন্য হতে যেই 9 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল, যে 10টা অঙ্ক ছিল, তার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা, 9। তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত সবচেয়ে বড় অঙ্ক কোনটা, 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে বন্ধু, প্রথমে বসবে কত, 4। ওকে, আচ্ছা, দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমি এটা করতে পারি কি বলতে, দুইটা কেস হতে পারে, যে আমি যদি এইখানকার সবগুলাকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করি তাহলে আমার অঙ্কটা কত হবে, বৃহত্তম সংখ্যা কোনটা হবে, যে 4 4 এবং 4, চারটি কি হবে, 4। কিন্তু আমাকে যদি বলে প্রত্যেক সংখ্যায়, আমাকে যদি বলে এখানে মনে করেন প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ককে মাত্র একবার ব্যবহার করতে পারবো, এরকম একটা কন্ডিশন আমাকে যদি দিয়ে দেয়, প্রত্যেক সংখ্যায় প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ককে মাত্র একবার ব্যবহার করতে পারবো, মাত্র একবার ব্যবহার করতে পারবো, একবার ব্যবহার
করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? যদি এরকম একটা কন্ডিশন দিয়ে দেয় তখন কিন্তু আমি এই 4ই কিন্তু আমি 4বার ব্যবহার করতে পারবো না। তখন আমাকে প্রথমে যদি আমি 4 ব্যবহার করে ফেলি, তাহলে তারপরে আমাকে কত ব্যবহার করতে হবে? অবশ্যই 3, তারপরে অবশ্যই 2, তারপরে অবশ্যই 1। ঠিক আছে, আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠিত 4 অঙ্কের মানে এত 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 দ্বারা। আচ্ছা, যদি বলা না থাকে যে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করতে পারবো, তাহলে আমাকে কি করতে হবে? 4টায় আমি 4 নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন এইগুলার ব্যাপারেও আমাদের কোশ্চেন যেগুলো আসে সেগুলো কিন্তু অনেক কনফিউজিং থাকে, যে বলা থাকে না কিন্তু উত্তর যে কোনো একটা ধরে করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বলেন দেখি? পুরো অঙ্কটা এমসিকিউ অপশনের দিকে তাকায় কাজ করতে হবে। যেমন এখানে কি বলছে দেখেন, এখানে বলছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করেন। তো 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, এখন যদি আপনি যে কোনো সংখ্যক বার করেন দেখেন সেটার আপনার অপশন কিন্তু এখানে নাই। কিন্তু এখানে যদি আমি 4টাকেই ব্যবহার করে করি, মানে মাত্র একবার ব্যবহার করে করি, তাহলে কিন্তু সেটার অপশন আমার এখানে আছে। তো আমাদের কোশ্চেন গুলো যখন তৈরি করে তখন এরকম কনফিউশন অনেকগুলো তৈরি করা থাকে। তো আমি এই কনফিউশন টাইপের এক্সাম্পল গুলাই আপনাদের জন্য বেশি নিয়েছি, যাতে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়। তো দেখেন তো 0, 1, 2 এবং 3 এই দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? আমি যদি লিখি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যাটা কত হবে? অবশ্যই প্রথমে কত বসবে বলেন তো ভাইয়া? 3। তারপর কত বসবে? 2। তারপর কত? দুঃখিত, 2, তারপর কত? 1, তারপর কত? 0। আচ্ছা, এবার যদি আমি ক্ষুদ্রতম বের করতে চাই, দেখেন ক্ষুদ্রতম সংখ্যাটাও আসলে কি হতে হবে আমাকে? ক্ষুদ্রতম সংখ্যাটাকেও অবশ্যই আমাকে কি হতে হবে? অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট হইতে হবে। তো আমরা অনেকেই চাবো 4 অঙ্ক, তাহলে ছোট থেকে বড় আকারে সাজাই ফেলি। তাহলে এখানে কত দিব আমরা? 0, 1, তারপর কত? 2, তারপর কত? 3। কিন্তু দেখেন এই যে আমি যে সংখ্যাটা লিখছি, এই সংখ্যাটা কিন্তু আসলে কি 4 অঙ্ক বিশিষ্ট হয় নাই। কারণ এইটার আসলে স্থানীয় মান দেখেন, আমার একদম সহস্র স্থানে যে 0টা আছে, এটা আসলে কোনো মিনিং নাই। তাহলে এটা আসলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে গেলে অবশ্যই একদম সর্বদামের সংখ্যাটা 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা হতে হবে। তো যদি 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা হতেই হয়, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে নতুন করে সাজাইতে হবে। তাহলে প্রথমটা আমার কি হইতে পারবে না বলেন তো ভাইয়া? 0 হইতে পারবে না। তো প্রথমটা যদি 0 না হতে পারে, প্রথমটা কত হইতে পারে? 0 থেকে একটু বড় কিন্তু সবার থেকে ছোট কত হবে বলেন তো? 1। তারপরে কিন্তু 0 হতে পারে, তারপর কত? 2, তারপর কত? 3। এইবার যদি আমরা কি করি, এদের বিয়োগফল বের করতে বলছে, তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এখন তো হবে, দেখেন তো এটা বিয়োগ করলে কত? এখানে কত? 7, হাতে থাকে 1, 3, 8, হাতে থাকে 1, তাহলে 1, তাহলে কত? 1। আচ্ছা, 2, তাহলে কত? 2187। তো আমাদের আনসার কত হবে? খ। এই প্রবলেমটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো আমাকে চ্যাট বক্সে, সবাই একটু বলেন প্রবলেমটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। এখানকার ক্ষুদ্রতম যেটা ছিল, ক্ষুদ্রতম যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আসলে আপনারা ঠিকঠাক মতো লিখতে পেরেছেন কি? মানে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সরি, 2187 হবে, আমি অপশনটা একটু ভুল লাগিয়েছি। 2187 হবে, অনেক ধন্যবাদ। 2187, ওকে, অনেক ধন্যবাদ। এখন চলেন আমরা নতুন আর একটা টপিকে যাব, সেটা হচ্ছে কি? মৌলিক ও যৌগিক সংখ্যা সংক্রান্ত। তো মৌলিক ও যৌগিক সংখ্যা সংক্রান্ত কি বলছে দেখেন। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা বলে এক ভিন্ন যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এটা একটু হাইলাইট করতে হবে, নিঃশেষে বিভাজ্য নয়, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2, 3, 5, 7 এইগুলা কি এক একটা মৌলিক সংখ্যা। দেখেন আমি যদি 2 লিখতে চাই, তাহলে 2 সমান আমি কি লিখবো? 2 into 1 লিখতে পারি, তাই না? তো এটাকে দেখেন 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। একইভাবে আমি যদি 7 লিখি, যে 7 কে আমি কি লিখতে পারি দেখেন তো ভাইয়া? 7 into 1, আর কোনো কিছু লিখতে পারবো? এটাকে ভেঙে আর লেখা সম্ভব না। তাহলে এটাকে 7 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এইটাকে আমরা আসলে কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা এখানে একটা উদাহরণ দেওয়া আছে। যৌগিক সংখ্যা কি বলেন তো? যদি অন্য কোনো সংখ্যা দিয়েও যদি আসলে বিভাজ্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। এন্ড এর মাঝে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা কত? 15। তো 15 কি আমরা এইভাবে লিখতে পারবো? অবশ্যই 1 into 3 into 5 আমরা লিখতে পারবো না। তো দেখেন এটাকে দেখেন 15
আর 1 ছাড়াও 3 এবং 5 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজিত হবে। তো নিঃশেষে বিভাজিত হইলেই 15টাকে তখন আমরা কি বলতেছি, এটা একটা যৌগিক সংখ্যা। এখন আমাদের মেইনলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কতগুলা মৌলিক সংখ্যা আছে সেগুলা বের করো। তো এইভাবে হাতে গুনে গুনে যদি করেন তাহলে কিন্তু সমস্যা। তো এখানে দেওয়া আছে যেটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায়, এটা আমি আপনাদেরকে জানাই দিব। 1 থেকে 100 পর্যন্ত আপনি কিভাবে মানে মৌলিক সংখ্যা মনে রাখতে পারেন। তো তার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আমি এখন একটা ফোন নাম্বার লিখবো, এই ফোন নাম্বারটা আপনারা সবাই মনে রাখবেন। ফোন নাম্বারটা হচ্ছে এমন যে 4422 322 and 321। একটু সবাই আমার সাথে, আমি এই 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 সিকোয়েন্সটা আমি বেশ কয়েকবার বলবো, আমার সাথে সাথে আপনারা একটু বলেন, তাহলে আপনাদের দেখবেন মনে থাকবে। 4422 322 321। ঠিক আছে, আবার বলতেছি 4422 322 321। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এটা কি লেখাইলেন? আচ্ছা, সেটাই আমি এখন এক্সপ্লেন করব। দেখেন, এই প্রথম যে 4টা আছে, এই 4টা মিন করবে আমাকে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে আমার মৌলিক সংখ্যা আছে, কয়টা? 4টা। সেকেন্ড যে 4টা আছে, তাহলে 1 থেকে 10 যদি হয় তাহলে এখন আপনারা বোধহয় বুঝে ফেলছেন, তাহলে এটা কত হবে? 11 থেকে 20 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে ততগুলা। আচ্ছা, তারপরে 2 দেখেন তো এটা কত হবে? 21 থেকে 30 পর্যন্ত যতগুলো আমার কি আছে মৌলিক সংখ্যা আছে ততগুলো কি হবে? কতগুলো মৌলিক সংখ্যা আছে? 2টা। একইভাবে এই 2 মানে কত আমি বলতে পারি এখন? 31 থেকে 40 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। একইভাবে কি এই 322 এবং 321, এখন আপনারা কি অনুরূপভাবে এটা বলতে পারবেন না? এখান থেকেই আমরা বলতে পারবো কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত বিভিন্ন সেগমেন্টে আসলেও আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এবং আমি এক্ষেত্রে অনুরূপভাবে মনে রাখুন। ওকে, আচ্ছা, এখন দেখবেন আমাদের সামনে মানে বিগত সালের বেশ কয়েকটা কোশ্চেন আসবে। দেখেন, এটাও আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগে। এই কোশ্চেনটা আসছে, বলছে কি 1 থেকে 30 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এইটা আসার সাথে সাথেই আপনি যদি হাতে গুনেন যে 2, তারপর 3, তারপর 5, তারপর 7, এইভাবে করতে গেলে আসলে অনেক সময় লাগবে। এজন্য আপনি এখন কি করতে পারেন, এখন আপনি যে কাজ করবেন ওই ফোন নাম্বারটা লিখে ফেলবেন। তাহলে ফোন নাম্বারটা সবাই দুরুম দুরুম করে চ্যাট বক্সে আমাকে একটু বলেন তো, আপনার এটা দেখেই তারপরে আমি বলবো। আচ্ছা, ফোন নাম্বারটা সবাই বলতেছে, গুড। আচ্ছা, সাবাস। তাহলে একেবারে আমিও ফোন নাম্বারটা আপনার এটা দেখে দেখে লিখতেছি, আমিও ভুলে গেছি। তাহলে কত হইলো? 44, তারপর কত? 22 22 and 322 and 321। এখন আমাদের দরকার কত পর্যন্ত? দরকার হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। যেহেতু এখানে 30 আছে, তাহলে আপনি প্রথম 3টা রাখবেন আর বাকিগুলা সব কেটে দিবেন। এবার এগুলা যোগ করেন, তাহলে 4 প্লাস 4 প্লাস 2 কত হয়? 10। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কতগুলো আছে? অনলি 10টি। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, একটু পর আপনাদের সামনে একটা পোল আসবে, সমস্যা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ, সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন। এখন বলছে কি 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। দেখেন, এটাও কিন্তু আসছে মানে প্রাথমিক সহকারী শিক্ষক চতুর্থ পর্যায়ে এক্সাম কোড, এবং এটা 2019 সালের। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা আবারও লিখবো, সেটা কত? 4422 322 and 321। এবার আমরা সবগুলা যোগ করে ফেলবো, সবগুলা, কারণ এখানে আমাদের 10টা আছে। সবগুলা যদি আমরা যোগ করি তাহলে দেখেন আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 25। তাহলে আমাদের টোটাল কতগুলো আছে? 25টা। 10, এখানে হচ্ছে 5, 9, 12, 15। তাহলে টোটাল কতগুলো হইলো? 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? অবশ্যই 25টি। ঠিক আছে, তাহলে আমরা অনেকক্ষণ পড়াশোনা করলাম। এখন আপনাদের সামনে একটা পোল কোশ্চেন দিচ্ছি, আপনারা সবাই আমাকে এই পোল কোশ্চেনটা সলভ করে দিবেন। আমি পোল কোশ্চেনটা এখনই থ্রো করতেছি। আপনারা এই পোল কোশ্চেনের জন্য সময় পাবেন অনলি 40 সেকেন্ডস।
আপনাদের হাতে আর অলমোস্ট 10 সেকেন্ড আছে, আপনারা সবাই একটু কষ্ট করে মানে পোলটার ভোট দিয়ে দিবেন। পোলের ভোটটাই কিন্তু আসলে আমি বুঝবো যে আপনারা এই পর্যন্ত কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পাচ্ছেন কিনা। এখন পর্যন্ত আমার 80% পোল কাস্টিং হয়েছে। ওকে, আমি তাহলে পোলটা এন্ড করি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ম্যাক্সিমাম সবাই আমি দেখতে পাচ্ছি প্রায় 79% মানুষ সঠিক আনসার দিয়েছেন, আর বাকিদের ক্ষেত্রে হয়তো একটু গণনায় ভুল হয়েছে। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিছি 1 থেকে 31 পর্যন্ত, এটা কিন্তু আর 30 নাই। অনেকে আনসারটা মানে ভুলে 10টি দিয়ে ফেলেছেন, তাদের জন্য কি 1 থেকে 31 পর্যন্ত, তাহলে আগে 30 পর্যন্ত কতগুলো আছে সেটা আমরা দেখি। তো 30 পর্যন্ত কতগুলো আছে, যে আমরা যদি লিখি তাহলে কত, 4 4 2, তাহলে 10 20 30 শেষ। তাহলে এই পর্যন্তই আছে আমার কয়টা, এই পর্যন্তই আছে 10টা। কিন্তু বলছে 30 থেকে, এখন আমি যদি বলি 30 থেকে 31 পর্যন্ত কতগুলো আছে, সেইগুলো কিন্তু আপনার কাছে এখন হাতে গোনা ছাড়া আর কিছু নাই। তো 30 তো বাদ, এন্ড 31 নিজেই কি আমার আর একটা মৌলিক সংখ্যা। তো 31 যদি নিজে একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে কি এই আগের 10টা আর কি 31 নিজে, তাহলে টোটাল কতগুলো হবে আমাদের, 11টি হবে টোটাল মৌলিক সংখ্যা। তো আমাদের আনসার হচ্ছে ঘ। তো এটাও দেখেন 1 সালের কোশ্চেন। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেন পর্যালোচনা করলে আমরা এই মৌলিক সংখ্যা নিয়ে আমরা প্রচুর কোশ্চেন পাবো, এবং সবগুলোই মোটামুটি এই টাইপের। এবার আমরা যাব হচ্ছে আমাদের মানে আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। তো মূলদ এবং অমূলদ সংখ্যা এটা নিয়ে আমরা যখন কথা বলবো, আমাদের সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসে অমূলদ সংখ্যা থেকে। ঠিক আছে, দেখেন মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার সাহায্যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকেই আসলে কি বলা হবে, মূলদ সংখ্যা। এদেরকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো দেখেন মানে বড় হাতের কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি 2 কিভাবে মূলদ সংখ্যা হয়, 2 একটা মূলদ সংখ্যা, কারণ 2 কে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে 4/2 এটা লিখতে পারি। ইনফ্যাক্ট আমি কিন্তু এটাও লিখতে পারি 16/8, এটা সমান কত, 2। দেখেন দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, এই জন্য এদেরকে আমরা কি বলতে পারি, যে মূলদ সংখ্যা। এন্ড স্পেশালি কোনগুলা মূলদ সংখ্যা হয়, দেখেন মূলদ সংখ্যা কোনগুলা, যদি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নিই তাহলে সেগুলো কি হবে, মূলদ। যেমন 16 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 কে স্কোয়ার করলে কত হবে, 4 কে বর্গ করলে 16 হয়, 5 কে স্কোয়ার করলে কত হয়, 25। এদের বর্গমূলগুলা কি নিজেরা এক একটা মূলদ সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যাগুলার ঘনমূলগুলা কি হবে, আমার এক একটা মূলদ সংখ্যা। এই জিনিসগুলো অনেক সময় কনফিউজ করার জন্য কোশ্চেনের ভিতরে এসে থাকতে পারে। তো এই জন্য আপনাদের কাছে এই জিনিসটা উপস্থাপন করলাম। এখন অমূলদ সংখ্যা কি, আমি বলছি এইটাই আসলে কি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে আসলে কি অমূলদ সংখ্যা বলে। যেমন যদি এরকম থাকে যে √2 সমান আসলে কত, √2 সমান কত 1.41 এটা আসলে অ্যাপ্রক্সিমেট যদিও চলে আসে, তো 4142 এভাবে কিন্তু অনাবৃত ভাবে জিনিসটা চলতে থাকে, এটা কোনো রিপিটেশন থাকে না। তো এই যে √2 এর ভ্যালুটা এখানে লিখলাম, একইভাবে √3 1.7 সামথিং এভাবে চলতেই থাকবে, কখনো শেষ হবে না। এটাকে কখনো আপনি কোনো ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে পারবেন না। সেটাকে এখন শেষ না হলে যদি এরকম হয় যে লাইক আমি যদি বলি মনে করেন 3.333 আপনি এটা দেখে বুঝতেছেন কি দশমিকের পরে যা আছে সবগুলাই আসলে কি হবে, 3 হবে। কিন্তু আসলে কিন্তু এটা আসলে মূলদ না, এটাকে আমরা কি আবৃত দ্বারা প্রকাশ করতে পারি, 3.3 রিকারিং লিখতে পারি বা পৌনপণিক লিখতে পারি। কিন্তু দেখেন এই √2 এর ভ্যালু কিন্তু এরকম পৌনপণিক আকারেও আমরা কি প্রকাশ করতে পারবো না। তো এই জাতীয় যে সমস্ত সংখ্যাগুলো আছে সেই সমস্ত, তাহলে এটা আসলে কি আমার অমূলদ না, কিন্তু এটা কি একটা অমূলদ সংখ্যা। তো যাদেরকে আমরা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। তো এইখানে দেখেন কয়েকটা সিম্বল দেওয়া আছে, যেমন পাই, তারপর কত ই। যেমন পাই হচ্ছে কি আপনারা জানেন একটা বৃত্তের কি পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই, আর পায়ের মান কত
আপনারা অনেকেই বলেন কত, এটার মান হচ্ছে 3.14। এটার মান কিন্তু আসলে 3.14 না, 14 কি মানে 3.14 একটা আসন্ন মান। এটার মান হচ্ছে 3.141590 ডট 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 এইভাবে চলতেই থাকে। এটা কখনো মানে আজ পর্যন্ত যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে কখনো কোনো রিপিটেশন ফিরে পাওয়া সম্ভব হয় নাই। একইভাবে ইটাকেও বলা হয় অয়লার কনস্ট্যান্ট। এটা আমরা ই এর সাথে বোধহয় অনেকে পরিচিত না, আবার অনেকে মানে অনেকেই পরিচিত। এটাকে বলা হয় অয়লার কনস্ট্যান্ট, অয়লার্স কনস্ট্যান্ট। এইটার মান আসে 2.70 এইভাবে ডট 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 ডট। এটাতেও কোনো রিপিটেশন নাই, এটাও একটা কি অমূলদ সংখ্যা। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো ঠিক আছে, চলেন আমরা কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা দেখি। আমরা আপনাদের কাছে একটা পোল কোশ্চেন অলরেডি দিয়ে দিই, দেখা যাক। মূলদ এবং অমূলদ নিয়ে অনেক কথাই বললাম, আপনাদের সামনে একটা পোল চলে গেছে। আপনারা উইদিন 30 সেকেন্ড আমাকে এই পোলের আনসার দিবেন, উইদিন 30 সেকেন্ড। ওকে, সবাই ভোট দিবেন। আচ্ছা, চ্যাট বক্সে মিস্টার আরিফুল হাসান আপনি একটা কথা বলেছেন। আচ্ছা, আপনার মানে ইয়াটা আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, আমি এইটা এন্ড করি, পোলটা এন্ড করলাম। আমি আপনাদের কাছে রেজাল্টটা শেয়ার করতেছি। দেখেন আপনারা, দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা। আপনাদের সামনে আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা সবাই বলছেন যে উপরের সবগুলোই। আমি কিন্তু এটা নিয়েই আসলে এতক্ষণ কথা বলছি যে মানে অমূলদ সংখ্যা কোনটা হবে, এবং সেখানে পাই আমার এক্সাম্পলে ছিল। তো ঠিক আছে, আমি স্টপ করি, আমি তারপরে আপনাদেরকে বলি আসলে সঠিক উত্তর কোনটা হবে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আপনি বলেন 22/7 এটা কি একটা ভগ্নাংশ না? দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা কি আসলে কখনো অমূলদ হবে? এটা কি মূলদ? এটা একটা ভগ্নাংশ, এটা মূলদ। আচ্ছা, আপনারা সবাই কনফিউজ হয়ে গেছেন যে এই 3.14 এবং 22/7 এই দুইটা বোধহয় পায়েরই মান। না, আমি বলছি পায়ের মান কিন্তু 22/7 বা 3.14 না। আপনাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা এটাকে একটু ভাঙায় দেখেন, দেখেন এটা একটা দশমিক আবৃত সংখ্যা আসবে, মানে 4টা বা 5টা মানে দশমিকের পর 4-5 ঘর পর পর দেখবেন জিনিসটা আসলে কি হয়ে গেছে, মানে জিনিসটা মানে রিপিট হতে থাকবে। এটা হচ্ছে একটা দশমিক আবৃত সংখ্যা, ঠিক আছে, বা আবৃত দশমিক সংখ্যা। এটা দেখবেন 3.14 মানে কয়েকটা পর্যন্ত মিলবে। এইটা তো আসলে কিছুই না। দেখেন এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে 314 ডিভাইডেড বাই কত, 100। এটাকেও দেখেন ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, তাহলে এটাও কি আমার একটা মূলদ সংখ্যা। কিন্তু পাইকে কখনো কি এইভাবে প্রকাশ করা যাবে না, এটা কিন্তু অনাবৃত দশমিক সংখ্যা, রাইট? এটা কত, 3.14159 ডট 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 ডট। এটার কোনো রিপিটেশন নাই। দেখেন আপনি বলতে পারবেন না এই 5 এর পরে কি আসবে, ঠিক আছে? তো এটার আনসার কি, পাই। এদের মাঝে কোনটি অমূলদ সংখ্যা? শুধুমাত্র পাই। আমি জানি এটা অনেকেই ভুল করে। তো আচ্ছা, এর মাঝে মিস্টার আরিফ ইসলাম মোস্ট প্রবলি আমাকে বলছিলেন যে -1 কিভাবে আসলে মূলদ সংখ্যা হয়, কেন -1 মূলদ সংখ্যা হতে পারে না? দেন তো আমি বলছি পূর্ণ সংখ্যা, তো এটা তো ঋণাত্মক সংখ্যা হতেই পারে। তো ঋণাত্মক সংখ্যা দেখেন তো, আমি এইভাবে যদি বলি -8 ডিভাইডেড বাই 8, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা সমান কি আমি বলতে পারবো না -1? এটাকেও আসলে কি মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে? এই জন্য -1ও নেগেটিভ পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু আসলে মূলদ সংখ্যা, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা আপনাদের পোল না। দেখেন বলছে কি, নিচের কোনটি মূলদ সংখ্যা, এইটা একটু আমাকে বলেন তো। এখানে কিন্তু একটা পৌনঃপুনিক আছে, এটা মাথায় রাখবেন, এখানে কিন্তু একটা পৌনঃপুনিক আছে। নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা একটু চ্যাট বক্সে আপনারা সবাই একটু আমাকে জানান তো, নিচের কোনটি মূলদ সংখ্যা? হ্যাঁ, সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, 0 নিজেও একটা মূলদ সংখ্যা। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে নিচের কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে
ওকে, আর লেখা লাগবে না। দেখেন এইটাকে যদি আমরা 3.3 রিকারিং এটাকে যদি আমরা লিখি তাহলে এটাকে আসলে মানে আমরা তো এই পৌনঃপুনিক তুলে লিখতেই পারবো এবং এগুলো আমাদের রেগুলার ক্লাসে শেখানোও হবে যে 10 ডিভাইডেড বাই কত আসলে 3। এটা দেখেন তো একটা ভগ্নাংশ রূপে প্রকাশ করা গেল। আচ্ছা, এখানে তো রুট আছে, এটা দেখে মনে হচ্ছে এটা অমূলদ হতে পারে, তাই না? এই 8 কে রুট করলে কি আমরা এভাবে 8 কে কি এইভাবে লিখতে পারি? দেখেন তো 4 ইন্টু 2 মানে রুট ওভার 4 ইন্টু 2 ডিভাইডেড বাই রুট 2। তাহলে দেখেন তো এটাকে এইভাবে লিখতে পারি না? রুট ওভার 4 ইন্টু রুট ওভার 2 ডিভাইডেড বাই কত? রুট 2। দেখেন রুট টু কি ক্যান্সেল আউট, তাহলে রুট ওভার 4 মানে কিন্তু শুধু 2। এটা কি একটা পূর্ণ সংখ্যা? তো একটু আগেই বলছিলাম যে কোনো পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা, তাহলে এটাও মূলদ, এটাও মূলদ, এটা তো ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে এটাও মূলদ। তো আমাদের আনসার হবে কোনগুলা? সবগুলোই। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনাদের ফিডব্যাকটা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন আপনারা সবাই বুঝছেন কিনা। অনেক ধন্যবাদ, আপনারা সবাই বুঝতে পারছেন। আর কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আরো তার থেকে আরো অনেক বেশি বেশি ধন্যবাদ। কারণ এই বয়সে মানে এই বয়সে আসলে মানুষ দুইভাবে কাজ করে। একটা হচ্ছে নিজের প্রয়োজনে, আমরা এখন যে কাজগুলো করতেছি আসলে নিজের প্রয়োজনে লেখাপড়া করতেছি। আর পড়াশোনার সময় আসলে অনেক সময় মজা থেকেই আমরা লেখাপড়া করছি। তো প্রয়োজনে আসলে মন বসানোটা খুব কঠিন থাকে। তারপরেও আমি যে আপনাদের যে ডেডিকেশন দেখতেছি আসলে আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ সফল আপনারাই হবেন ইনশাল্লাহ। তো এবার আমরা নতুন আর একটা টপিকে আসলাম, সেটা হচ্ছে কি ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ সংক্রান্ত। তো এটা আসলে ক্লাস 5 এর টপিক বা ক্লাস 4 এও বোধহয় থাকতে পারে। তো এই টপিকগুলা আমরা একটু দেখি। দেখেন ভাজ্য কাকে বলে আমরা জানি, যে রাশিকে আমরা ভাগ করব সেটাই আসলে কি ভাজ্য। ভাজক কি? যেটা দ্বারা ভাগ করব সেটাই আসলে ভাজক। আচ্ছা, ভাগফল কি? মানে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজক দ্বারা যে পূর্ণ সংখ্যায় বিভাজ্য করা হয় তাকে আসলে কি বলা হবে? ভাগফল বলা হবে। আমরা এখানে চিত্রের সাহায্যে দেখাই দিছি যে এই যে এটা কি ভাগফল, এটা হচ্ছে ভাজক, এটা কি ভাগশেষ, এটা কি সরি এটা ভাজ্য, আর এটা কি আমাদের ভাগশেষ। আর ভাগশেষটা কিভাবে পাই? এই ভাগফল আর ভাজক এই দুইটাকে গুণ করার ফলে যে গুণফলটা পাবো সেটা আসলে ভাজ্য থেকে যদি আমরা বাদ দিই তাহলেই আমরা কি পাবো? ভাগশেষ পাবো। তো এখানে বোধহয় একদম নিচের দিকে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বিশেষ দ্রষ্টব্য, যে ভাজ্য সমান আসলে কি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাজ্য সমান আসলে কি? তো এইটার উপরে বেস করে আসলে আমাদের মানে এই টপিকটার উপরে যে সমস্ত কোশ্চেন হয় সেটা আসলে এই ফর্মুলার উপরেই কোশ্চেন হয়। আমি এটা উপরেও লিখে দিচ্ছি। ভাজ্য সমান আসলে কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এখন যদি নিঃশেষে বিভাজিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলেন তো? নিঃশেষে বিভাজিত হলে ভাগশেষ কত হবে? 0। তখন ভাজ্য সমান কি হবে? শুধুমাত্র ভাজক গুণন ভাগফল। এই জিনিসটা সবাই মনে রাখবেন আপনারা। ঠিক আছে, চলুন এখন আমরা দেখব আমাদের মানে কিছু প্রবলেম। তো এইটা হচ্ছে আমাদের বিগত সালের কোশ্চেন, আর এইটা হচ্ছে কি আমাদের সম্ভাব্য কোশ্চেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনও আসতে পারে, এইটার উপরে বেস করে বেসিক্যালি এই কোশ্চেনটা রাখা। চলুন আমরা দেখি যে ভাজক ভাগফলের 10 গুণ। আপনাকে বুঝতে হবে এখানে কে কার গুণ। ভাজকটা ভাগফলের 10 গুণ, তাহলে ভাজকটা বড়, তাহলে কার উপরে বেস করবে? ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফলটা আমাকে ধরতে হবে। তো আমাকে দেওয়া আছে ভাজক হচ্ছে, ভাজকের মান এত হলে ভাজ্য কত। দেখেন ডিরেক্টলি কিন্তু আমার কাছে ভাগফলও চাই নাই। তো এখানে যেহেতু ভাগশেষের কোনো কথা বলা নাই তাহলে আমরা এখানে ধরেই নিব কি আমাদের ভাগশেষ কত? 0, মানে এটা নিঃশেষে বিভাজিত। তাহলে ভাজ্য সমান আমাদের কি হবে? ভাজ্য সমান আমরা জানি যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য তাহলে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল। তো দেখেন আমি তো শুধুমাত্র ভাজকটাই জানি। ভাজকটাই কত আমার বলেন তো? 0.5। কিন্তু ভাগফল কি আমি জানি? জানি না। কিন্তু এখানে ভাগফল আর ভাজকের একটা রিলেশন দেওয়া আছে, সেটা কি? ভাজকটা ভাগফলের 10 গুণ। আচ্ছা, তাহলে আমার ধরি আমি ভাগফল
ধরি ভাগফল এটা সমান ক, তাহলে আমার ভাজক কত হওয়ার কথা ছিল? ভাজক হওয়ার কথা ছিল 10 ক। 10 ক। আর এই 10 ক সমানই আসলে কত বলেন তো? এই 10 ক সমানই আমাদের 0.5। তাহলে এক্ষেত্রে আমরা ক সমান বের করে ফেলতে পারি, সেটা কত? 0.5 ডিভাইডেড বাই 10, সেটা সমান কত হবে? 0.05। তাহলে দেখেন এখন কিন্তু এই ক মানেই আসলে কি পেয়ে গেলাম আমরা বলেন তো? ভাগফল পেয়ে গেলাম। তাহলে ভাগফলের ভ্যালু কত পাইলাম? 0.05। তাহলে এই 0.5 ইন্টু 0.05 এইটা গুণ করে দিলে আমরা রেজাল্ট পাবো, কিন্তু আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তো আমরা কিভাবে করব? আমরা করব, আগে দেখেন 5 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে কত হবে? 25, লিখে ফেললাম 25। কিন্তু দশমিক যদি আমরা উঠায় ফেলি, তাহলে দেখেন তো এখানে দশমিকের পরে এখানে কয়টা ছিল? একটা। এখানে কয়টা ছিল? দুইটা। তাহলে এখন আমাদের দশমিকের পরে কয়টা ঘর থাকবে বা কয়টা অঙ্ক থাকবে? এই দশমিক গুলার পরে মোট যতগুলা থাকে, তাহলে এই দশমিকের পরে একটা, এই দশমিকের পরে দুইটা, তাহলে মোট কয়টা আছে? তিনটা। তাহলে আমাদের জন্য দরকার কত বলেন তো? 3 ঘর বানানো। তাহলে দশমিকের পরে 3 ঘর বানাইতে গেলে আমাকে কি করতে হবে? বামে একটা শূন্য বসাইতে হবে। তাহলে এইখানে দিলাম একটা দশমিক, ব্যাস শেষ। এখন সত্যি বলতে যে মানে যারা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করছি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের অনেকের কাছে এই গুণগুলো আমরা অনেক সময় ভুলে যেতে পারি। কিন্তু সত্যি বলতে আমাদের সামনে আমাদের যত সময় থাকবে, এখনো সার্কুলার দেওয়ার ডেট থেকে আমাদের মানে পরীক্ষা কবে হবে সেই সার্কুলারটা আসা, প্লাস পরীক্ষার মধ্যবর্তী টাইম, এই টাইমের মাঝে যদি আপনারা এই প্রিপারেশন গুলো নিয়ে ফেলতে পারেন, এই শর্টকাট গুলো যদি একটু দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে এগুলো আর কোনো ঘটনাই থাকবে না। আপনারা ইনশাল্লাহ এটা মানে মেকওভার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট অলরেডি পেয়ে গেছি। সেটা কত? 0.025। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন খ। আচ্ছা, এইবার আপনারা এই ম্যাথটা আমি আপনাদের করে দিব, পরের ম্যাথটা। আপনারা এইটার আনসারটা আমাকে একটু বলা শুরু করেন তো, আমি একটু দেখি। সবাই একটু কষ্ট করে আনসারটা বলা শুরু করেন তো। আমি এখানে আরো অনেক স্মার্ট মানুষজন দেখতেছি, যারা আগের অঙ্কটা করতে আমি যে সময় নিয়েছি তার মাঝে তারা এই ম্যাথটাও সলভ করে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন পর্যন্ত যারা আমাকে চ্যাট বক্সে লিখেছেন তারা কেউ ভুল লিখেন নাই, অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, দেখুন এখানে কোশ্চেনের স্টেটমেন্ট আমরা একটু পড়ি। স্টেটমেন্ট কি বলছে? ভাগফল ভাজকের 5 গুণ। আগে কিন্তু ছিল ভাজক ভাগফলের 10 গুণ, দেখছেন? এখন উল্টায় দিছি, ভাগফল ভাজকের 5 গুণ, ভাগশেষ 2 এবং ভাগফল 50 হলে ভাজ্য কত? তাহলে এবার আমাদের জন্য সূত্র কি আসবে? এবার আমাদের জন্য সূত্র কিন্তু এবার কিন্তু ভাগশেষ আছে, আগে ভাগশেষ উল্লেখ ছিল না, তাই ভাগশেষ নিই নাই। তো আমরা আগে সূত্রটা লিখে ফেলি। আমাদের যেহেতু ভাজ্যই বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। আচ্ছা আচ্ছা, আপনারা ক্লাস করার সময় যদি হাতের কাছে একটু খাতা কলম রাখেন, এই স্লাইড থেকে দেখে আপনারা যদি এগুলা প্র্যাকটিস করেন, তাহলে আরো বোধহয় ভালো হয়, আপনাদের জন্য সুবিধা হয় জিনিসগুলা করতে। আচ্ছা, তাহলে আমরা সূত্র লিখছি। আমাদের কাছে কি কি জানতে হবে? আমাদের ভাজ্যটা জানতে হবে। তাহলে দেখেন প্রথমে আমাদের ভাগশেষটা জানা আছে। আমাদের জানা আছে কি? জাস্ট ভাগশেষ। তাহলে আমি ভাগশেষটা লিখে ফেলি। তাহলে ভাগশেষ কত? 2। আচ্ছা, তাহলে 2 যদি থাকে তাহলে খুব ভালো। এবার আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে কত? 50। তাহলে ভাগফলও 50 আমি লিখে ফেলছি, কিন্তু ভাজকটা কি? আমাদের আননোন। ভাজকটা আমাদের এখনো আননোন থেকে গেল। এবার বলছে ভাগফল ভাজকের 5 গুণ। তাহলে আমি ধরলাম ভাজকটা কত? সরি, ভাজকটা কত হবে? ধরলাম ভাজক, এবার আমি ধরলাম এক্স। তাহলে বলেন তো ভাগফল কত হবে? ভাগফল অবশ্যই কত হবে? ভাজকের 5 গুণ, তার মানে কত? 5 ইন্টু এক্স, মানে কত? 5x। তো ভাগফল তো আমার কাছে দেওয়াই আছে, এই 5x মানে দেওয়া আছে কত? 50। তাহলে x মানে কত হইলো বলেন তো? 10। x মানে জাস্ট একটা 10। ওকে,
তাহলে এই যে x এর মানটা আমরা পেয়ে গেলাম, তো x এর মানই আসলে কি আমাদের ভাজক, এখানে আমরা বাংলায় লিখবো কারণ সবগুলা বাংলায় লিখতেছি। আচ্ছা, তাহলে ভাজক কত? 10। তাহলে আমরা অলরেডি ভাজক লিখে ফেললাম 10। এখন দেখেন তো 10 গুণন 50 মানে কত? 500 যোগ 2। আচ্ছা, এটা কত হয়? 503, রাইট? 500 যোগ 2 এটা কি 503 হয়? 3 হলেও সেটা কি হবে? আসলে 2 এর মতোই দেখতে হবে। তাই আমাদের আনসার কত? 502। ওকে, আচ্ছা, এমডি শহীদুল ইসলাম, আপনি আমার মনে হয় আপনি 502 লিখতে চেয়েছিলেন, কিন্তু টাইপিং করার সময় আসলে 2টা 0 হয়ে গেছে, এটা 502 হবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলুন এবার আমরা তাহলে আবার একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে কি ক্ষুদ্রতম ও বৃহত্তম ভগ্নাংশের তুলনা। বলছিলাম এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসলে আমরা ফ্রি ক্লাসে তেমন কোনো মানে আসে নাই, এই টাইপের কোনো টপিক রাখি নাই, এবং সবচেয়ে বেশি কোশ্চেন যেই টপিকগুলোতে হয়েছে সেগুলোই আমরা রাখছি, আর কোশ্চেনগুলোও যথেষ্ট ফানি। চলুন এবার আমরা দেখি কি কি বলছে। দেখেন, বলছে দুইটি ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে ভগ্নাংশের মানে যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন আমি আপনাকে বললাম যে 3/5 এবং 4/5, দেখেন দুইটা ভগ্নাংশের লব কি, দুইটা ভগ্নাংশের হর কি, দুইটা ভগ্নাংশের হরই কি 5। তাহলে দুইটা ভগ্নাংশের হরই সমান, তাহলে লব যার বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে লব কার বড়? এই চারটা কি বড়, তাহলে এদের মাঝে রিলেশন কি হবে? এইটা অবশ্যই গ্রেটার দেন এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, একইভাবে আমরা যদি বলি দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। দেখেন এই দুই ভগ্নাংশের মাঝে লব ছোট কোনটার বলেন তো? এই যে 3, তাহলে এটা ছোট এটা বড়। তাহলে এক্সাম্পলটা হোপফুলি আপনারা বুঝেছেন। এবার দেখেন, এক্ষেত্রে ভগ্নাংশ দুটির হর যদি ভিন্ন হয় তাহলে তাদের লসাগু নির্ণয় করে ভগ্নাংশের মানে ভগ্নাংশগুলোর মান ঠিক রেখে হরগুলো সমান করতে হবে, ভগ্নাংশগুলোর মানও আবার ঠিক রাখতে হবে। চলেন তাহলে এরকম জিনিস আমরা একটু দেখে ফেলি। তো এটা আসলে কিরকম হতে পারে আমি আপনাকে বললাম, মনে করেন একটা ভগ্নাংশ নিলাম আমি, সেটা হচ্ছে 3/4, আর আমি আর একটা ভগ্নাংশ নিলাম 4/5। দুইটা ভগ্নাংশের হরও আলাদা, লবও আলাদা, ঠিক আছে? আচ্ছা, আমার কি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? তুহিন বাবু উনি বলেছেন যে আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে। আসলে কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? সোহেল ভাই না একটু ভাইয়া, আমাকে জানাবেন। না ভাইয়া, সাউন্ড ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ অর্ঘ্য। ওকে, তাহলে এই দুইটা ভগ্নাংশের মাঝে আমরা কিভাবে তুলনা করতে পারি? দেখেন, দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হর দুইটাই আলাদা। তো হর দুইটাই যদি আমাদের আলাদা হয়ে যায় তাহলে তো আমাদের এইখানে একটু ঝামেলা। তাহলে এই দুইটা লসাগু নিতে হবে আমাকে। তাহলে এই দুইটা লসাগু নিতে গেলে বলেন 4 এবং 5 এর লসাগু কত? এই দুইটার লসাগু কত হবে? 4 এবং 5 এদের লসাগু অবশ্যই কত? 20। আচ্ছা, আমরা সবাই জানি। তাহলে এদের হরগুলাকে এখন আমরা কি লিখবো বলেন তো? এদের হরগুলাকে 20 করব, কিন্তু ভগ্নাংশের মান কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। তাহলে হরগুলাকে যদি 20 রাখি তাহলে দেখেন তো এই 4 এর জায়গায় আমি 20 লিখতেছি, আমি কত রকম মানে কত বড় একটা দুঃসাহসিকতার কাজ করতেছি? 5 দ্বারা গুণ করছি। তাহলে এই 5 দ্বারা মান যদি ঠিক রাখতে হয় তাহলে আমাকে কি লবেও গুণ করতে হবে। তাহলে কত? এই 3 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এটা কত হবে? 3×5 = 15। ঠিক একইভাবে আমার পরের ভগ্নাংশের ক্ষেত্রে দেখেন, হরটাকে আমি 5 এর জায়গায় 20 করতেছি, তাহলে আমার এক্ষেত্রে দুঃসাহসিকতা কি করতেছি? আমি 4 দ্বারা গুণ করতেছি। তাহলে এই 4 দ্বারা আমাকে লবকেও গুণ করতে হবে, তাহলে সেটা কত হইল? 16। তাহলে এইবার বলেন, আমরা তো খুব সহজেই এই 15/20 এবং 16/20 এদের মাঝে কি করতে পারি বলেন তো? এদের মাঝে আমরা তুলনা করতে পারি। সেটা কিভাবে? যে 15/20 অবশ্যই কি 16/20 থেকে ছোট। তাহলে এই 3/4 অবশ্যই 4/5 থেকে ছোট হয়েছে। এই কনসেপ্টটা একটু আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। চলেন এবার আমাদেরকে বলা হলো নিম্নের ভগ্নাংশগুলোর মাঝে কোনটি আসলে ক্ষুদ্রতম। এই ভগ্নাংশগুলোর মাঝে আসলে কোনটি ক্ষুদ্রতম আমাদেরকে তুলনা করতে হবে। এবার কিন্তু খাইছে। এবার দেখেন আমার কাছে যে 4টা জিনিস দেওয়া আছে, 4টারই কিন্তু আসলে কি হর এবং লব সবগুলা কি ভিন্ন ভিন্ন।
তাহলে আমাদের এদের লসাগু নিতে হবে। বলেন আমাকে একটু চ্যাট বক্সে সবাই বলে ফেলেন যে 3, 4, 9 এবং 12 এদের লসাগু কত। এই লসাগু নির্ণয় আমরা একটু পরে দেখবো আর কি, এখন আমরা জানি মোটামুটি। তো যাদের লসাগু নির্ণয় করতে এখনো সমস্যা আছে তাদের ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে এটা ক্লিয়ার হয়ে যাবে। এদের লসাগু হবে 36। আচ্ছা আমি বাংলায় লিখি সবগুলা। 36। ওকে, তাহলে এবার আমরা সবগুলার হরকে কি করব বলেন তো? সবগুলার হরকে করব 36। তাহলে এটা সমান কি সামথিং বাই 36 হবে, এটা সমানও কি সামথিং বাই 36 হবে, এটা সমানও কি সামথিং বাই 36 হবে। আচ্ছা এইটা সমানও কি হবে আমাদের সামথিং বাই 36 হবে। আচ্ছা এইবার পালা কি আমাদের বলেন দেখি, লবগুলা বের করা। ঠিক আছে চলেন। এবার কি বলছে, এখানে বলছে যে এখানে আছে কত 3, এই 3টাকে 36 করতেছি, তাহলে আমাদের ধৃষ্টটা কি হচ্ছে, আমরা এখানে কত দ্বারা গুণ করতেছি 12 দ্বারা, তাহলে 12 দ্বারা এই 2 কে মাল্টিপ্লাই করলে এটা কত হবে 24। 4 এর জায়গায় আমরা কি লিখতেছি 36 লিখতেছি, তাহলে এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতেছি আমরা 9 দ্বারা, তাহলে 3 ইন্টু 9 তাহলে কত হবে বলেন দেখি, এটা 27 মানে কত 27। 9 এর জায়গায় কি লিখতেছি 36, তাহলে কত দ্বারা গুণ করতেছি আমরা 4, তাহলে 4 5 20। আবার 12 জায়গায় কত লিখতেছি আমরা দেখেন তো 36, তাহলে কত দ্বারা গুণ করতেছি 3, তাহলে 3 7 21। এন্ড দেখেন তো কি আমার তো সবগুলার কি হর কি সেম, তাহলে আমার এই যে জাস্ট লব গুলাকে যদি আমরা নিয়ে ফেলি, এই লব গুলার মাঝে তুলনা করি, সবচেয়ে ছোট যে সেই কি ছোট না, তাহলে আমাদের আনসার কি হবে বলেন তো 20। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে সি। হোপফুলি সবাই আপনারা এটা বুঝেছেন এবং এই জাতীয় কোশ্চেন আপনাদের সামনে আসলে আপনারা ভুল করবেন না। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলুন এবার আমরা সামনের দিকে যাই। এবার বললো নতুন আর একটা কোশ্চেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? আপনারা একটু বলেন তো কোনটির মান সব থেকে বেশি হবে? আচ্ছা বাহ, সবাই সবাই বলছে যে সবাই সঠিক উত্তর দিচ্ছে এবং হ্যাঁ এটাই আসলে কারেক্ট আনসার, আপনারা সঠিক উত্তরই দিচ্ছেন আমাকে। এটার সঠিক আনসার হচ্ছে ডি। আচ্ছা এখন কিভাবে হলো, এখন তো ভাই আমাদেরকে আবার কি করতে হবে, আপনি যদি চান আগের মতো তুলনা করতে পারেন, তবে আপনাদের জন্য আর একটা স্পেশাল আমি ট্রিক দেখাই দিচ্ছি। আমার লব গুলা যদি সেম হয়, দেখেন লব সবগুলা কিন্তু সেম, লব গুলা যদি সেম হয় আর মান যদি বলে সবচেয়ে বেশি, তাহলে দেখবেন হর কোনটা সবচেয়ে ছোট, হর কোনটা ছোট দেখেন দেখি 12, তাহলে আনসার হবে কি আমার ডি। কিন্তু ঘটনাটা যদি আমার এরকম হইতো যে কোনটি সবচেয়ে বড়, তাহলে আমরা কি করতাম, মানে সবচেয়ে কম, তাহলে আমরা দেখতাম আমাদের এই যে হর যেগুলো সবচেয়ে কি হইতো বড় হইতো সেটা হইতো আমাদের আনসার। বুঝতে পেরেছেন? লব যদি আমার সেম হয় তাহলে আমরা হরের দিকে তাকায় বলতে পারি কোনটা বড় কোনটা ছোট। লব যদি সমান হয়, আমি এখানে একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে এটা লিখে দিই, লব যদি একই হয়, লব যদি একই হয় তবে হর বড় হলে ভগ্নাংশ ছোট, ভগ্নাংশ ছোট। আর হর যদি ছোট হয়, হর ছোট হলে ভগ্নাংশের মান কি হবে বড়, ভগ্নাংশটা বড় হবে। হোপফুলি আপনারা এখন বুঝেছেন, এখন আপনাদের কাছে মানে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা তাহলে কি হইলো, দেখেন আমাদের এখানে লবগুলা সবগুলা সেম ছিল, তাহলে আমাদের হর কোনটা সবচেয়ে ছোট সেটা যদি আমরা নিই, তাহলে আমরা কি সবচেয়ে বেশি মানের ভগ্নাংশটি পেয়ে গেলাম। ওকে চলুন এবার আমরা দেখবো এই টাইপের আসলে বেসিক্যালি এগুলো আমাদের ইকুয়েশন, মানে আমরা যখন ওই যে
বীজগণিতের মাঝেও আমরা এই জাতীয় প্রবলেমগুলো দেখব, যে দুই চলকের সমীকরণ সমাধান, আবার এখানে কি আমাদের ভগ্নাংশ রিলেটেড, যেহেতু আমরা সেগুলো লিখবো। তো অপশন টেস্ট করাটা কি আমাদের জন্য খুব ইজি। আমরা যদি ইকুয়েশন সলভ না করে যদি অপশন টেস্ট করি তাহলে খুব ইজি হয়। দেখেন এই কোশ্চেনটা একটা কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা আসলে কি একটা সি ফর কনফিউজিং। এই কোশ্চেনটা একটা কনফিউজিং কোশ্চেন। এই কোশ্চেনের আনসার কিন্তু আসলে দুইটা। আপনারা কি বলতে পারবেন কোন দুইটা আনসার হওয়া সম্ভব? অবশ্যই পারবেন, আমাকে একটু চ্যাট বক্সে জানাই দেন তো। আচ্ছা, সাবাস সাবাস সাবাস, অনেক ধন্যবাদ। দেখেন এখানে বলছে, আমার তো লব আর হর তো আমরা ভগ্নাংশ চেনার সাথে সাথে চিনেই গেছি। আচ্ছা, আর লেখা লাগবে না, আমি দেখছি আপনারা সবাই সবাই ইয়া করছেন। এখন কি হইলো, একটি ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য বলে নাই কিন্তু কে বড় কে ছোট। তো লব এবং হরের পার্থক্য এক। দেখেন তো 1 আর 6 এই লব এবং হরের পার্থক্য কি এক? না, তাহলে এ বাদ। লব এবং হরের পার্থক্য কিন্তু আমার কত বলেন তো? 1। তাহলে এটা থাকতে পারে, ইট ক্যান বি আ আনসার। পরেরটা পরে দেখব। এবার বলছে আবার দেখেন, লব এবং হরের পার্থক্য এটা কি এক? না, এটাও কিন্তু এক না, তাহলে এটাও কিন্তু বাদ। লব এবং হরের পার্থক্য কিন্তু এক, তাহলে এটাও আনসার হতে পারে। পরের যে প্রথম কন্ডিশনের কাহিনী শেষ, পরের কন্ডিশনের কাহিনীটা কি হচ্ছে, লব এবং হরের সমষ্টি 7। দেখেন 4 আর 3 এই দুইটা যোগ করলেও 7 হয়, এই দুইটা যোগ করলেও কি 7 হয়। আমার আনসার কিন্তু দুইটাই। এখন আসলে আনসার কোনটা ওরা নিবে এটা উই ডোন্ট নো, ঠিক আছে। এন্ড ওরা আসলে প্রি ডিসাইডেড থাকে, তবে এইগুলো আসলে ওরা কারেকশন করে ফেলে, দুইটাকে আসলে আনসার দিয়ে দেয়। মানে কোশ্চেন করার পরে এই জাতীয় ভুল যদি আসে, মানে ওরা জানতে পারলে দুইটাই আসলে আনসার দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা মানে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে দুইটাই আবার আনসার আছে কিনা। আর এইখানে অবশ্যই একাধিক উত্তর থাকলে দুইটাই ভরাট করতে হবে এরকম কোনো না, এটা মেডিকেল অ্যাডমিশনের মতো মানে মাল্টিপল আনসার থাকে না। কিন্তু দুই একটা আসলে ভুলবশত এরকম আসে, এটা একটু দেখবেন যে এই পার্থক্য আর বিয়োগফল কিন্তু এক জিনিস না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, তো দেন চলেন আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে আমাদের, পরের যে কোশ্চেনটা বলছে এতে কোনো কনফিউশন নাই। দেখেন 7/17 মানে 7/17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি এত হবে। আপনি চাইলে এই অপশনগুলো যোগ করে করে দেখতে পারেন। তো চারটা অপশন এইভাবে যোগ করে দেখাটা কঠিন হয়ে দাঁড়াবে আমার মনে হয়, যে যোগ করে করে আবার ভগ্নাংশ কাটাকাটি করা কঠিন হয়ে দাঁড়াবে। তার থেকে আমরা এইভাবে করি যে আমরা 7 প্লাস ক ধরি সংখ্যাটা ক, ডিভাইডেড বাই 17 প্লাস ক, এটা সমান কত হবে বলেন তো? 3/5। আচ্ছা, তাহলে এবার যদি আমরা আর গুণ করি তাহলে কত হবে? 5 7 35, তাহলে 35 প্লাস 5 ক ইকুয়াল টু কত? 3 17 51 প্লাস 3 ক। আচ্ছা, 3 ক। এখন আমি কয়ের মান বের করতে চাই, আসলে কয়ের মান বের করতে পারলেই হইলো। দেখেন তো 5 ক থেকে 3 ক যদি চলে যাই তাহলে আসলে কি থাকবে? 5 ক থেকে 3 ক যদি চলে যাই তাহলে থাকবে কি? 2 ক। আচ্ছা, আর এই 51 দেখেন এই 3 কে এই পাশে আনলে কি 5 ক থেকে যাবে, আর এই 35 কে আমি এই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি এটা 51 থেকে বাদ হবে। তো 51 থেকে 35 গেলে কত থাকবে বলেন তো? 16। তাহলে কি আমি এখানে বলতে পারি তাহলে আমার ক সমান কি 16/2 মানে কত? 8। তাহলে আমার উত্তর কি হবে? বি। আচ্ছা, এরই মাঝে চ্যাট বক্সে আপনারা সবাই আমাকে সঠিক উত্তর দিয়ে মানে জানায় দিচ্ছেন, আমি আসলে এখন দেখতেছি। অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা আর আমি যদি ক্লাসে মানে কিছু জিজ্ঞাসা করি তাহলে আপনারা এগুলা চ্যাট বক্সে লিখবেন। আর আপনাদের যদি টপিক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা কিউএনএ তে লিখবেন, টপিক রিলেটেড কোশ্চেন। আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় ইকবাল ভাই এবং অর্ঘ ভাইয়া আছেন, তারা আপনাদের মানে টপিক রিলেটেড কোশ্চেন গুলোর আনসার দিয়ে দিবেন। আর আপনাদের যদি উত্তরণ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা চ্যাট বক্সে করবেন। আমাদের সাথে আমাদের সোহেল ভাই এবং নয়ন ভাই আছেন উত্তরণের পক্ষ থেকে, তারা আপনাদেরকে সেই আনসার দিবেন। আর আমি যদি কিছু জিজ্ঞাসা করি তাহলে তো আমি আমার আনসার দিব ইনশাল্লাহ। তো চলুন আমরা আবার আরেকটু সামনের দিকে আগাই। সামনে তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, আপনারা বুঝেই ফেলেছেন আসলে সারপ্রাইজটা কি। আমি পোলটা থ্রো করতেছি আপনাদের সামনে এখনই। আচ্ছা, হ্যাঁ, আপনারা উইদিন 40 সেকেন্ড এই পোলটার আনসার করবেন।
ওকে, দেখতেছি সব দুরুম দুরুম ভোট পড়তেছে, সাবাস। আচ্ছা ঠিক আছে, এইবার কিন্তু দেখেন পোলের কোশ্চেনে কিন্তু কোনো কনফিউশন নাই। এখানে বলেই দিয়েছে লবের সাথে এক যোগ করলে হর হবে, তাহলে হরটা অবশ্যই কি হবে, বড় হবে। আচ্ছা পোলটা এন্ড করে দিয়েছি, রেজাল্টটাও শেয়ার করতেছি। ম্যাক্সিমামই আপনারা কারেক্ট আনসার দিয়েছেন। আচ্ছা, আর এটা যে কোশ্চেন ছিল আমার মনে হয় অনেকের হয়তো পোল প্রেস করতে যে আপনাদের ভুল হয়ে গেছে, তাছাড়া এটাতে আসলে ভুল হওয়ার কিছু নাই। দেখেন একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, দেন লব ও হরের সমষ্টি 7 কোনটা কোনটা আছে, এই এ আছে, বি কিন্তু লব এবং হরের সমষ্টি 7 হয় নাই, সি আছে, দেখেন সি আবার কি লব এবং হরের সমষ্টি 7, এটা হতে পারে, এদের কি 7 না, তাহলে দেখেন বি এবং ডি আগেই বাদ। এবার লবের সাথে এক যোগ করলে হরের সমান হবে, তাহলে লবের সাথে এক যোগ করলে হরের সমান হয়েছে, তাহলে আনসার কোনটা, এ। দেখেন তো এই সি তে কি 2 এর সাথে এক যোগ করলে কি 5 হয়েছে, হয় নাই, তাহলে সিও কি আমার আনসার হবে না। তো আমরা অপশন দেখে এগুলা বলে ফেলতে পারি। এই টাইপে যদি আপনি এখন ধরি লব ক, তারপর হর খ, এই ক খ এর মান বের করতে গেলেই আসলে ওই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত গুনতে গুনতে আপনার সময় চলে যাবে। তো এইভাবে আপনি কি মানে এইসব কম্পিটিটিভ এক্সাম গুলাতে এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এবার চলেন আমাদের এই সংখ্যার ধারণার একদম লাস্ট টপিক, সরলীকরণ। সরলীকরণ খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরের দিকে যে জিনিসটা লিখে রাখছি, এটা সবাই আপনারা জানেন আসলে কি, বডমাস রুল, রাইট? বডমাস, এই তো। তো বি ফর ব্র্যাকেটস, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর এডিশন বা যোগ, এবং এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। এই জিনিসটা এই এই সিকোয়েন্সে মেনটেন করবেন। এই সিকোয়েন্সে যে প্রথমে থাকবে তার কাজটা আগে হবে। এন্ড এটার মাঝে একটু ভেজাল আছে এই ব্র্যাকেটের ভিতরে। ব্র্যাকেটের মাঝে কি হবে, প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপর কি তৃতীয় বন্ধনীর কাজ হবে। এটা একটু মনে রাখবেন। তো এটা একটু মনে রাখবেন, তাহলেই হবে। তাহলে গেল, এই বডমাসের সিকোয়েন্সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখেন আমাদের কাছে একটা প্রবলেম দেওয়া আছে, বলা হইলো 2/3 ভাগ 4/5 এর 20 মানে 20/21 কত। তো এগুলা কি কি, দেখেন ভাগ চিহ্ন মানে আসলে কি, ডিভিশন, তাহলে আমি এখানে লিখলাম ডি। এর এর মানে কি অফ, অফ মানে কি দেখেন তো ও, এটা মানে কিন্তু জিরো না, এটা ও, আমি এখানে অফ লিখে দিই। আচ্ছা আর এটা ডিভিশন লিখি। এখন দেখেন তো বডমাস সিকোয়েন্স অনুযায়ী কার অবস্থানটা আগে, অবশ্যই অফ না। তাহলে আমি এটা সরলটা একটু লিখে ফেলি, যে 2/3 ভাগ কত, 4/5 এর কত, 20/21। আচ্ছা এখন বলেন আমি কোনটার কাজ আগে করব, বডমাস রুল অনুযায়ী বডমাসে ও আগে আসে আর কি ডি পরে আসে, তার মানে এইটার কাজ আগে হবে, এর কাজ আগে হবে, তার মানে এইটুকুর কাজ আমার আগে হবে, তারপর কি বাকি যেটা আছে। তাহলে এটা কত, 2/3 ভাগ, এটা যদি কাটাকাটি করেন তাহলে কি আসবে দেখেন 4, তাহলে এটা কত আসবে দেখেন তো 16/21। এখন এটাকে যদি আমি আবার ভেঙে চুরে লিখি, তাহলে ভাগটাকে যদি গুণ করে দিই, এবার দেখেন ভাগের কাজ, তাহলে 2/3 যেটা ভাগ হচ্ছে সেটা গুণ করতে গেলে উল্টায় যাবে, লবটা হবে হর, হরটা হবে লব, তাহলে এটা কত হয়ে যাবে 21/16। তাহলে কাটাকাটি করেন, 3 আর 21 কাটাকাটি করলে কত 7, 2 আর 16 কাটাকাটি করলে কত 8। সো আমার আনসার ইজ 7/8, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার কোনটা, গ। গুড গুড। আচ্ছা হোপফুলি আপনারা কি এখন বলেন তো আমাকে একটু চ্যাট বক্সে জানান, এই বডমাস এই সিকোয়েন্সটা জীবনে কখনো কেউ ভুলবেন, এটা কি কখনো ভুলবেন আপনারা? কখনো না, নেভার নেভার। বডমাস রুলটা আমরা একদম সবাই মনে রাখবো, আর এটা আসলে আমাদের জানাই ছিল অনেকের। চলুন এবার আমরা নতুন টপিকে আসছি। নতুন টপিক হচ্ছে কি আমাদের লসাগু এবং গসাগু। তো এটার মাঝে আসলে 3 টাইপের জিনিস থাকে আসলে আমাদের, কি লসাগু বের করতে দেয়, গসাগু বের করতে দেয়, এবং লসাগু গসাগু বের করতে দেয়। তো আমাদের এই ক্লাসগুলো যখন আমাদের মানে পুরা ক্লাসটা শুরু হয়ে যাবে, তখন আপনারা দেখবেন এগুলো আমরা আরো ইলাবোরেটলি দেখাবো, আরো আমাদের যতগুলা কেস সম্ভব সবগুলা কেসই আমরা ইনক্লুড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এটার উপর একটা শর্ট রিভিউ টাইপ চলে যাই, চলেন। আচ্ছা এইখানে এখানে আসলে হবে মানে
গ্রেটেস্ট কমন ডিভিশন, হ্যাঁ গ্রেটেস্ট কমন কমন ডিভিশন হবে, এখানে একটু ডিভিশন। একটু ভুল আছে, এটা এটা আপনারা একটু দেখে নিয়েন, HGF এবং LCM। আচ্ছা এগুলা থাক, এগুলা বাদ দিয়ে আমরা আমরা লসাগু এবং গসাগুটাই দেখব। চল এই সিডি, ওকে চলেন লসাগু ও গসাগু বের করার, এগুলো তো অলরেডি ভাই আমরা তো একটু আগে কাজ করেই ফেলছি না? এই যে গসাগু বের করতে বলছে, প্রথমে গসাগু বের করতে বলছে, তো চলুন আমরা গসাগুটা বের করে ফেলি। তো গসাগু যদি বের করতে বলে আমরা কিভাবে কি করতে পারি দেখেন, 32কে আমরা একটু ভেঙে চুরে লিখি। 32কে যদি লেখা যায় তাহলে এটা দেখেন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 এর গুণফল লেখা যায়। আচ্ছা তারপর দেখেন 48কে যদি আমরা ভেঙে চুরে লিখি, আচ্ছা ভাগ করার আরেকটা পদ্ধতিও আছে, আমরা এইভাবে করি কারণ এখানে অনেকগুলো আছে, তো এইভাবে করাটা ইজি হবে আমাদের জন্য। তাহলে যদি 48 হয় তাহলে এটা কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে না? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 ষোলো 48, ঠিক আছে। এরপরে কি 56, তো 56কে যদি আমরা লিখি ভেঙে চুরে তাহলে কত, 2 ইন্টু তারপর আবার 2 ইন্টু আবার 2 ইন্টু কত হইলো 8, এখানে কত আসবে 7। আচ্ছা তারপরে থাকলো কত 80, তাহলে 80 থাকলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, ঠিক আছে না? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 5 ষোলো 80, ঠিক আছে ওকে। তো এই যে দেখেন আমরা মানে এইভাবে ভেঙে ফেললাম। এখন ভাঙার পরে আমাদের কাজটা কি, গসাগু বের করার জন্য আপনি দেখবেন গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গ ফর গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এর মাঝে কোনগুলো আসলে কমন যাচ্ছে সবার মাঝে সেইগুলা নিতে হবে আমাদের, তাদেরকে গুণ করতে হবে। সবার মাঝে দেখেন দেখি এই 2টা কমন যাচ্ছে, রাইট? আবার দেখেন এই 2টাও কি সবার মাঝে কমন যায়, আবার কি এই 2টাও সবার মাঝে কমন যায়। দেখেন এই 2 এইখানে 2টার মাঝে যাচ্ছে, এটার মাঝে যাচ্ছে, কিন্তু এখানে 2 না থাকার জন্য কমন নিতে পারতেছি না। একইভাবে পরে 2, 3, 5, 7 এগুলোর জন্য আর হচ্ছে না। তাহলে এইটার জন্য আমাদের গসাগু কি হবে, এটার জন্য আমাদের গসাগু হবে গসাগু, এটা সমান কি হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে এই পেয়ার থেকে একটা 2, এই পেয়ার থেকে আমার আরেকটা 2, এই পেয়ার থেকে আমার আরেকটা 2, তাহলে 2 এরকম কয়টা আসলো, 3টা। তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে আনসার কত, 8। এটাই হচ্ছে আমাদের কি গসাগু। গসাগু নির্ণয়ের পদ্ধতি আমরা একটু দেখাই দিলাম। আচ্ছা গসাগু নির্ণয়ের পদ্ধতিটা একটু দেখাই দিলাম। এবার চলুন আমরা লসাগু নির্ণয়টা দেখব। লসাগু কি করে, যাদের লসাগু বের করতে বলে সেগুলো আমরা দেখব। চলুন প্রথমে দেখা আছে কত 5, তারপর কত 6, তারপর কত 10, তারপর কত 15। আচ্ছা এবার চলুন এদের লসাগু বের করব। প্রথমে আমরা এখানে দেখব কত দিয়ে ভাগ যায়, সবচেয়ে ছোট থেকে ভাগ দেওয়া শুরু করব। তো আমরা দেখেন 2 দিয়ে যদি ভাগ যায়, দেখেন 2 তো 5-এর ভিতরে যায় না, তাহলে 5কে 5-এর মতোই রেখে দিই। কিন্তু 6 দিয়ে করলে এটা কত হয়ে যাবে দেখেন তো 3। আচ্ছা তারপর 10কে যদি করি তাহলে কত 5, এখানে কি আছে 15 আছে, তাহলে 15ই থাকবে। দেন আবার 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে, ও এবার কিন্তু দেখেন 2 দিয়ে আর ভাগ যাবে না, তাহলে এবার কত দিয়ে ভাগ করা যাইতে পারে, এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5-এর ভিতরে 5 বিভাজ্য না 3 দিয়ে, তাহলে 5 5-এর মতোই। 3টা কত হয়ে যাবে 1, এই 5 আবার 5-এর মতো থাকবে। তারপর এই 15-এর এখানে আবার কত আসবে বলেন তো ভাইয়া, 3, সরি এখানে কত আসবে 5, কারণ এই 15কে যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে কত 5 গেল। এবার থাকলো কি আমাদের আর 5, তাহলে এবার কি থাকবে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত 1, এটা তো একই, এটাও কত 1, এটাও কত 1, তাহলে থাকলো কত আমাদের দেখেন মানে 2 গুণ 3 গুণ 5, তাহলে 3 দুগুণা 6, 5 6 30, তাহলে আমাদের আনসার কত হচ্ছে 30। আমি কি কোথাও ভুল করলাম? ক্যালকুলেশন ঠিক আছে তো না অর্ঘ্য ভাই? হ্যাঁ অর্ঘ্য ভাই ক্যালকুলেশন ঠিক আছে তো, হ্যাঁ রাইট? ভাই, আচ্ছা হ্যাঁ ক্যালকুলেশন তাহলে ঠিক আছে আমাদের ভাই। এটা লসাগু হচ্ছে কত 30। এবং দেখেন আপনি এইভাবে দেখতে পারেন
এইগুলার মাঝে দেখেন আপনি এইভাবে করতে পারেন, আর একটা শর্টকাট আর একটা টেকনিকটাও আপনি ফলো করতে পারেন। কিভাবে? এখানে আমাদের যেই মানে সংখ্যাগুলো দেওয়া আছে তার মাঝে আপনি এক কাজ করবেন, সব থেকে ছোট সংখ্যাটা ব্যবহার করবেন। সব থেকে মানে আমাদের অপশনে যে 6টা মানে 4টা দেওয়া থাকবে তার মধ্যে সবচেয়ে ছোটটা ফাইন্ড আউট করবেন। করছেন, সেটা কত? 30। এবার দেখেন তো এই 30 জিনিসটা কি সবাইকে মানে এই সবাইকে দ্বারা কি বিভাজ্য হবে কিনা দেখেন তো। দেখেন তো 5 দিয়ে কি 30 বিভাজ্য, 6 দিয়েও 30 বিভাজ্য, 10 দিয়ে 30 বিভাজ্য, 15 দিয়েও 30 বিভাজ্য। তাহলে আনসার কি 30। এইসব লসাগু বের করার দরকারই নাই। কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এবার যদি 30 যদি বিভাজ্য না হইতো তাহলে তার থেকে বড় কে ছিল? 60। সেই 60টা চেক করে দেখতাম। দেখেন এক্ষেত্রে কিন্তু 60ও কিন্তু আমার কি এই 4টা দিয়ে বিভাজ্য হবে, কিন্তু আনসার কিন্তু হবে কি 30। এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই জন্য এটাকে বলা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমি যে এই লাস্টে যে কথাটা বলছি সেই কথাটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? একটু চ্যাট বক্সে বলবেন প্লিজ, একটু চ্যাট বক্সে জানাবেন আমরা লসাগু এবং গসাগুর কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা। আমি এখনো চ্যাট বক্সে কারো তেমন কোনো রিপ্লাই দেখি নাই। আচ্ছা কোনো কারণে চ্যাট বক্স মানে ডিসেবল ছিল, এখন এখন দিল। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্স ডিসেবল হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে, হ্যাঁ সবাই বুঝতে পেরেছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আমরা লসাগু এবং গসাগুর মিশ্র একটা সমস্যা দেখব। দেখেন লসাগু এবং গসাগু বলল কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর জিনিসটা আবার বাজতে লাগবে, মানে পরপর বাজতে লাগবে। উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে। তার মানে চলেন আমি একটা জিনিস আপনাদের দেখাই। এরকম আমি একটা এক্সাম্পল নিই। একটা ঘড়ি আছে, মানে আমার কাছে এরকম মনে করেন 3টা ঘড়ি আছে। 3টা ঘড়ি আছে। এটা আসলে লসাগু গসাগুর এক্সাম্পল কেন হইলো সেটা আমি আপনাদের বলি। 3টাই, দুঃখিত এখানে বোধহয় ট্রান্সফর্মার বাস্ট হয়েছে আর কি, উত্তরণ এখানে। আচ্ছা তাই আপনারা একটু শব্দ পেয়েছেন। তো ঠিক আছে, আমরা এখানে দেখি যে এখানে একটা ঘড়ি আছে যেটা 2 সেকেন্ড পর পর কি বাজবে। তাহলে প্রথমে এরা একসাথে বাজছে, তারপরে 2 সেকেন্ড পরে এ বাজলো, তার 2 সেকেন্ড পরে কিন্তু আবার চতুর্থ সেকেন্ডে যেয়ে বাজবে, রাইট? তার 2 সেকেন্ড পরে আবার সে ষষ্ঠ সেকেন্ডে যেয়ে বাজবে, তার 2 সেকেন্ড পরে আবার কি অষ্টম সেকেন্ডে যেয়ে বাজবে, তার 2 সেকেন্ড পরে আবার কি দশম সেকেন্ডে বাজবে, তার 2 সেকেন্ড পরে কি আবার 12তম সেকেন্ডে যেয়ে বাজবে। আচ্ছা দ্বিতীয় ঘড়িটা আছে, সে 3 সেকেন্ড পর পর বাজবে, সে 3 সেকেন্ড পর পর, তাহলে তৃতীয় সেকেন্ডে বাজলো, তারপরেটা কিন্তু আবার 6 সেকেন্ডে বাজবে, রাইট? তারপরেরটা কত? আবার 9 সেকেন্ডে বাজবে, তারপরেরটা আবার কত দেখেন তো 12 সেকেন্ডে বাজবে, এইভাবে বাজবে, রাইট? আচ্ছা তৃতীয় যে ঘড়িটা আছে সেটা 4 সেকেন্ড পর পর বাজে, তাহলে সে চতুর্থ সেকেন্ডে বাজবে, তারপর কি অষ্টম সেকেন্ডে বাজবে, তারপর কি আবার 12তম সেকেন্ডে বাজবে। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, ঘড়িগুলো শুরুতে একই সাথে বাজার পর আবার কতক্ষণ পর আবার একই সাথে বাজতেছে? দেখেন এই 12তম সেকেন্ডে। এই 12টা বেসিক্যালি কি ছিল? এই 12 ছিল 2, 3 এবং 4 এদের লসাগু, এদের লসাগু, এদের লসাগু। এটা কত বলেন তো? 12, সরি আমি এখানে 22 লিখে ফেলছি। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এটাও কি করতে হবে আমাদের, এই যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজে যদি, তাহলে তাদের লসাগু আমাকে বের করতে হবে। তো 10, 15, 20 এবং 25 এদের লসাগু কত? আমি এটা আর করে দিব না। এদের লসাগু কত আপনারা আমাকে একটু চ্যাট বক্সে বলবেন। এদের লসাগু কত আমি জানি, তারপরে আপনারা চ্যাট বক্সে বলবেন। আচ্ছা সবাই লিখছে, হ্যাঁ এদের লসাগু হচ্ছে 300, এদের লসাগু হচ্ছে 300। এন্ড দেখেন তো অপশনে কি আমার 300 আছে? নাই, কিন্তু এগুলো ছিল কি সেকেন্ডে, কিন্তু মিনিট তো আছে। তো এই যে 300 এটা তো আসলে সেকেন্ড, তাহলে এটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কি দেখেন তো 300 ডিভাইডেড বাই 60, তাহলে এত মিনিট। তাহলে এটা কত হয়ে গেল বলেন তো? এটা হয়ে গেল আমার 5 মিনিট। তাহলে 5 মিনিট পর পরই ঘড়িগুলা কি বলেন তো আবার একই সাথে বাজা শুরু করে দিবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ এটা আসলেই জাতীয় একটা অঙ্ক, আসলেই জাতীয় একটা অঙ্ক। আচ্ছা লসাগু ও গসাগুর কি আমাদের মানে এদের মাঝে যে সম্পর্ক থাকে সেটা নিয়ে আমরা জানি, দুইটা সংখ্যার গুণফল কি সংখ্যাদ্বয়ের গসাগু এবং
সংখ্যাদ্বয়ের লসাগু। এটাও একটা জাতীয় অঙ্ক, এটা বিসিএস সহ বিভিন্ন জায়গায় আসছে, হুবহু এই ম্যাথটাই আসছে, আপনারা দেখবেন যে বলছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে, গসাগু দেওয়া আছে কত 2 এবং লসাগু দেওয়া আছে কত 360, একটি সংখ্যা 10 হইলে অপর সংখ্যা কত। তাহলে দুইটি সংখ্যার গুণফল কত, আর একটা সংখ্যা আমি ধরলাম সেটা কত ক, এটা সমান কত হবে, সংখ্যা দুইটির গসাগু গুণন লসাগু, শেষ। তাহলে কত ক সমান কত হবে 2 গুণন 360 ডিভাইডেড বাই 10, তাহলে 36 দুগানো কত 72, শেষ। তাহলে আনসার কত? আচ্ছা, আগেরটা যদি জাতীয় অঙ্ক হয়ে থাকে তাহলে এটা আন্তর্জাতিক অঙ্ক, এটা আসলে সব জায়গায় আসে। আচ্ছা, এটাতে কি কারো কোনো সমস্যা আছে? এটাতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার পাপ হবে। আচ্ছা ইনশাল্লাহ নাই। এবার চলুন আমরা সুদ কষায় চলে আসছি, আমরা প্রায় আমাদের ক্লাসেরও শেষের দিকে চলে আসতেছি আস্তে আস্তে, সময় যত যাচ্ছে আমরা ততই শেষের দিকে যাচ্ছি, এ তো নিয়মের কথা। আচ্ছা, তো চলুন আমরা দেখব সুদ কষা আসলে কি হয়। সুদ কষা সরল মুনাফা, মানে সুদ কষাটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। এটার মাঝে আসলে আপনার কি কি জিনিস পড়া উচিত দেখেন, আপনি আসল নির্ণয় করা শিখবেন, আপনি মুনাফা নির্ণয় করা শিখবেন, আপনি সময় নির্ণয় করা শিখবেন, আপনি মুনাফার হার নির্ণয় করা শিখবেন, আপনি মুনাফা আসল এবং সুদ আসল নির্ণয় করা শিখবেন। এই 5টা জিনিসের বাইরে কি আর কিছু আছে? আর কিছু নাই। বিভিন্ন কন্ডিশনে আপনাকে অন্যান্য শর্তগুলো দেওয়া থাকবে, এগুলো আপনাকে বের করতে হবে, আর কিছু নাই। সরল মুনাফার জন্য 5টা, চক্রবৃদ্ধি মুনাফার জন্য 5টা। তবে প্রাইমারির জন্য আমাদের এটা একটু লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু লেস ইম্পর্টেন্ট। তবে তার মানে কিন্তু আমি বলতেছি না যে এখান থেকে আমার কোশ্চেন হবেই না, এখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। আর যেহেতু বললাম আমাদের স্কেলটা যেহেতু এবার একটু আপগ্রেড করছে, তাহলে এবার কোশ্চেনের মানটা হয়তো একটু কঠিন করবে, এবং এবার গ্র্যাজুয়েশনের নিচে কাউরে অ্যাপ্লাই করার সুযোগ দেয় নাই। তো যারা সব গ্র্যাজুয়েটের মানে সম্মানার্থেও তো কোশ্চেনটা একটু কঠিন করতেই হবে, তাই না? তো আচ্ছা, এখানে দেখেন সবগুলা বলা আছে, এগুলো আপনারা সবাই জানেন। আসল কাকে বলে, মানে সমকাল না, এটা আসলে সময়কাল হবে। সময়কাল কাকে বলে, সুদের হার কাকে বলে, এগুলা নিয়ে আমি আসলে বলবো না, এগুলা স্লাইডে লেখা আছে, এগুলো আপনারা বুঝবেন। সরল সুদ কি, শুধুমাত্র আসলের উপরে যে সুদ হয় সেটা সরল সুদ। আর প্রতি বছর বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর যদি হয় সেটা কি আমার চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সরল সুদের মানে সুদের প্রকার যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এগুলো আপনারা দেখছেন, এগুলো সবাই আপনারা জানেন। এখন চলেন আমরা চলে যাব এখানে। তো এখানে সরল মুনাফা সংক্রান্ত মুনাফা নির্ণয়, আমরা মোট মুনাফা কত হয় সেটা আমরা বের করব। ব্যাংকে তো আমরা সবাই কম বেশি টাকা পয়সা রাখি, তো টাকা পয়সা আমরা রাখলাম, আমরা কত টাকা বেশি পাবো সেটা তো আমাদের সবার জানা দরকার। তাহলে 1 বছর পর পর হিসাবটাই আমরা করি, তাহলে কি সরল সুদ হবে। তো সরল সুদে যদি রাখি তাহলে কি হবে দেখেন, কিছু কিছু সরকারি ব্যাংক হয়তো আমাদের সরল সুদে রাখে, তাছাড়া সবগুলাই কিন্তু আসলে চক্রবৃদ্ধি সুদেই মানে ইনভেস্ট করে বা লোন দেয়, যেটাই দিক না কেন। তো চলুন, আমাদের এখানে বলছে কি সরল মুনাফা সংক্রান্ত, এটা কি মুনাফা নির্ণয়। তো দেখেন এখানে বলছে পি টাকার বাৎসরিক R% হারে n বছরে মুনাফা হবে I ইকুয়াল পি এন। আমরা এই সূত্রটাকে সাধারণত এইভাবে পড়া শিখছিলাম না, I ইকুয়াল কত পি এন আর, কিন্তু আমি একটু এখানে বিটলামি করে ফেলছি ভাইয়া, এখানে একবারে লিখছি R ডিভাইডেড বাই 100, কারণ এখানে পার্সেন্টেজ থাকে, তো ওই আর এর জায়গায় কিন্তু আবার ঠিকই আপনার মনে করেন যে 7% হয়, তাহলে 7 ডিভাইডেড বাই 100 লেখা লাগে। তো এটা না দেখে আমরা পার্সেন্টেজ চিন্তা করে আর এর মান কত সেটা এখানে বসায় দিব ডিরেক্টলি। এটাই হচ্ছে আমাদের কাজ, এখানে ট্রিকটা রাখছি। দেখেন শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা, তাহলে এখানে আমি আর সমান কত পাইলাম 7। আচ্ছা, এত টাকার তাহলে কত টাকার, এটাই হচ্ছে আমার আসল পি সমান কত 650, ইংলিশে লিখলাম। আচ্ছা, এত বছরের সুদ, তাহলে সময় এন সমান কত 6 বছর। ওকে, তাহলে আমার মোট সুদ কত হবে, আই ইকুয়াল কি জানি আমরা পি এন আর ডিভাইডেড বাই কত 100, কারণ ওই পার্সেন্টেজের জন্য আমরা 100 রেখে দিয়েছি। তাই দেখেন এটা হইলেও কিন্তু আপনার কাজ এক ধাপ আগায় গেল, 100টা যদি আপনি আগে থেকেই লিখে রাখতে পারেন। তাহলে পি কত 650 গুণন এন কত 6 গুণন 7 ডিভাইডেড বাই কত 100। ঠিক আছে, চলুন কাটাকাটি করি। তাহলে 100, সরি আমি একটা শূন্য কম দিয়েছিলাম। আচ্ছা, এই শূন্য শূন্য কাটা, এবার 10। আচ্ছা ঠিক আছে, এবার যদি করি তাহলে আমরা 5 দিয়ে কাটলে এখানে কত 2 আর এখানে কত 13। আচ্ছা, এই 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা কত 3, 3 তেন 39, 39 গুণ 7 এটা কত 273 টাকা। তাহলে
এটা সমান আমার কত হইলো 273 টাকা। এবার আমি কিন্তু উত্তর কিন্তু বাংলায় লিখলাম, সলভ যদিও আমি ইংলিশে করি। এতে কি কোনো সমস্যা আছে? সবাই কি বুঝছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। এই যে শহীদুল ইসলাম, আপনি বলছেন যে ইজি লাগছে আপনার কাছে। এটাই আসলে আমাদের কাম্য। আমাদের এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্যই কিন্তু আপনাদের কাছে যেন এই মানে কম্পিটিটিভ সমস্ত কিছু যাতে আমরা খুব ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, এইগুলোই আমাদের ইন্সপিরেশন। ধন্যবাদ। তো চলুন পরে এবার কি ওই সরল মুনাফাই আসল নির্ণয়। সরল মুনাফাই আসল নির্ণয়। দেখেন এখানে আমি ফর্মুলা দিয়ে দিয়েছি আপনাদের। বলছে কি আসল কাকে বলে সেটাও বলে দিয়েছি। তারপর কি বাৎসরিক R% হারে n বছরে আই টাকা মুনাফা হলে মুনাফা হবে কি আই মানে মুনাফা পি ইকুয়াল কত হবে 100 ইন্টু আই ডিভাইডেড বাই NR। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনারা সবাই মনে রাখবেন, তাইলে হয়ে গেল। তাহলে দেখেন আমার যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা আসলে কি বাৎসরিক 15% মুনাফায় কোনো ব্যাংকে কিছু টাকা নিয়োগ করলে, কিছু টাকা তার মানে এই টাকাই আপনাকে জিজ্ঞাসা করবে কিছু টাকা। তাহলে আমার কাছে পি জানার দরকার। নিয়ে 1 বছর পর তার মানে এন সমান আমার বলে দিল কত 1 পর এত টাকা মুনাফা পাইলাম, তাহলে মোট মুনাফা আই। তাহলে দেখেন আমরা এটা অলরেডি লিখে রাখছিলাম, সেটা কত 100 ইন্টু আই ডিভাইডেড বাই কত NR। আর কত এই যে 15 পার্সেন্টেজের দিকে আর তাকানোর দরকার নাই, কারণ আমরা ওই পার্সেন্টেজে আমরা 100 লিখেই রাখছি। তাহলে দেখেন 100 ইন্টু আই কত 1680। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সলিউশনটা যে ইংলিশে করতেছি আপনারা এই 8 কে আবার 40 মনে করেন না, এটা কিন্তু 1640 না, এটা 1680। আচ্ছা এন কত 1 আর কত আর হচ্ছে 15। করেন কাটাকাটি, ইচ্ছা মতো আপনারা কাটাকাটি করেন। আচ্ছা এটা কাটাকাটি করলে কত আসবে? সবাই আমাকে একটু চ্যাট বক্সে আনসারটা বলে ফেলেন তো। দেখেন 15 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে আসবে আমার কত 5 20 100 আর এখানে কত 3। আচ্ছা 3 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে 3 5 15 হাতে থাকে 1, তাহলে এখানে 6 56 0। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 1 2 তারপর 2টা শূন্য। তাহলে হইল কত আমার 11,200। তাহলে আমাদের আনসার হচ্ছে 11,200। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ 11,200। অনেক ধন্যবাদ। ওকে চলুন এবার আমরা পরবর্তী টপিকে যাই। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন এই শর্টকাটটা কিন্তু যখন করা হলো, দেখুন সরল মুনাফা সংক্রান্ত সুদের হার হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু, মানে আপনার আসলটা আপনি সেম রাখলেও সুদের হার হ্রাস বৃদ্ধি ঘটলে আপনার আসলটা কিভাবে বের করবেন বলছে। এখানে দেখেন 2টা বক্স করা আছে। সুদের হার R% থেকে কমে R2% হওয়ায় n বছরে সুদ কতটুকু কমবে বাবা দেখি। এই যে I1 থেকে I2 পরিমাণ কমবে না, কারণ প্রথমে আগে আমি সুদ কি বেশি পাইতাম, আর এখন কি সুদের হার কমে গেলে আমি সুদও কি কম পাবো। তাহলে দেখেন মানে আমার প্রথমের সুদটা বেশি আর পরের সুদটা কি কম, তাহলে সুদও কি আমার কমে যাবে। তাহলে বলছে সুদের হার R1% থেকে কমে R2% হওয়ায় n বছরে সুদ যদি I1 থেকে I2 পরিমাণ কমে তাহলে মূলধন হবে এইটা। আর যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন দেখি R1 থেকে R2 তে বাড়তেছে, তাহলে সুদও কি আমার I1 থেকে I2 তে বাড়বে। তাহলে সুদ এখন মানে বৃদ্ধি পাবে কতটুকু, পরের সুদটা কি বেশি হবে আর আগের সুদটা কি কম হবে। সেটার জন্য কি আমার এই ফর্মুলা। এখানে কোনটা কি বলা আছে দেখেন এবার। সুদের হার 6% থেকে কমে 4% হলো, 6% থেকে কমে 4% হলো। তো এক ব্যক্তির বাৎসরিক আয় কমে গেল। বাৎসরিক মানে কি এখানে আমার এন সমান কত হয়ে গেল 1, তার মানে 1 বছরে তার আয় কমে গেল কত 20 টাকা। তা আয় বলতে আসলে কোনটা ছিল, সুদ যেটা পাচ্ছে সেটাই কি তার আয় না।
তাহলে দেখেন তো এই যে I1 মাইনাস I2 এটাই আমি পেয়ে গেলাম, সেটা কত? 20 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? আমি তো জানি যেহেতু কমতেছে, তাহলে আমার সূত্র কি হবে? P ইকুয়াল কত হবে? 100 ইন্টু কত? I1 মাইনাস I2, যেহেতু কমতেছে মানে আগের সুদ বেশি ছিল পরের সুদ কম, ডিভাইডেড বাই n ইন্টু কত? R1 মাইনাস R2। আচ্ছা, তাহলে এইবার ভ্যালুগুলো আমরা বসাই দিলেই হইলো। এখানে কি থাকলো আমার? 100 ইন্টু I1 মাইনাস I2, সেটা কত হলো বলেন তো ভাইয়া? 20, ডিভাইডেড বাই n, n তো বলাই আছে আমার কত? 1, ইন্টু দেখেন তো R1 মাইনাস R2 এটা কি হয়েছে? 6% থেকে কমে 4% হয়েছে। তাহলে কতটুকু কমছে? 2 কমছে, রাইট? আমি একবারে ভ্যালু বসাই দিলে তো অসুবিধা নাই। আমি একবারে ভ্যালু বসাই দিলাম যে এখানে R1 মাইনাস R2 সেটা সমান কত? আসলে 2, সেটা সমান কত? 2। আচ্ছা, তাহলে এবার দেখেন তো এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা কত হলো? 10। তাহলে আনসার হবে কত আমার? 1000। তাহলে আনসার হচ্ছে 1000 টাকা। গ। কারো কি কোনো সমস্যা আছে ম্যাথটাতে? একটু যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু জানাইতে পারেন। আচ্ছা, ঠিক আছে, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, চলুন এবার আমরা পরবর্তী আরেকটা যাই। যদি আমার দুইটা সুদ এবং দুইটা আসল যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন। বলছে একত্রে সুদ সেম থাকবে। আচ্ছা, বলছে P1 টাকার N1 বছরের সুদ এবং P2 টাকার N2 বছরের সুদ একত্রে যদি I টাকা হয় তাহলে সুদের হার বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এইটা। ওকে, হ্যাঁ, কেউ কি মাইক অন করেছেন? কেউ কি কিছু বলবেন? ওকে, তাহলে এই যে সুদের হার আমরা একবার এটা দিয়ে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এগুলোর প্রমাণ আছে, এগুলোর প্রমাণ হোপফুলি আমরা আমাদের রেগুলার প্রোগ্রামে করব। আমরা শর্টকাট গুলো অ্যাপ্লাই করে কিভাবে মানে অতি দ্রুত এই ম্যাথটা সলভ করতে পারি সেটাই আমরা দেখব। বলছে কি সরল হার সুদে 200 টাকার, তার মানে এটা আমার P1, 5 বছরের সুদ এটা কত? N1, 500 টাকার P2 এবং 600 টাকার 6 বছরের এটা কত? N2। মোট এত টাকা পাইলাম, এটাই কত? আমাদের আই। এত হলে সুদের হার কত? তার মানে আর বের করতে বলছে। তাহলে আর সমান এখন কি হবে? 100 ইন্টু আই ডিভাইডেড বাই কত? মনে রাখবেন P1 N1 প্লাস P2 N2। খেলা শেষ। তাহলে 100 ইন্টু আই, আই মানে কত? আমার মোট সুদ কত? 320, ডিভাইডেড বাই P1 কত? 200, 200 ইন্টু N1 কত? 5 প্লাস, তারপর P2 কত? 500 ইন্টু N2 কত? 6। ওকে, তাহলে এগুলা যদি কাটাকাটি করি আমরা নিচে কত? এটা কত? 1000 আর এটা কত? 3000। তাহলে নিচে আসবে কত? 4000। আর উপরে কত আসবে বলেন দেখি আমাদের? 32000। ওকে, তাহলে 3টা শূন্য তো উপরে নিচে কি মোকাবিলা হয়ে গেল, আর 4 আর 32 মোকাবিলা হইলে কত হবে? 8। তাহলে আনসার কত? 8। তার মানে আর পার্সেন্ট হইলে আমার কি হবে? আনসার হচ্ছে 8%। এই 8 মানে কিন্তু বাংলায় আসলে কত বলেন তো? 8। ঠিক আছে, এটা কিন্তু বাংলায়, তাহলে 8%। এটাই হচ্ছে আমাদের আনসার। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ। আকিব ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না, মেবি আপনার মাইক আনমিউট।
আচ্ছা, আমাকে বোধহয় কেউ মিউট করে দিয়েছে ভাইয়া, মানে আমি আসলে বুঝতে পারিনি, আমার প্যানেলিস্ট থেকে মিউট হয়ে গেছে। আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, আমি দুঃখিত, আমাদের প্যানেলিস্ট থেকে হয়তো কোনোভাবে ভুলে আমাকে মিউট করে দেওয়া হয়েছে, এই জন্য আমি যা বলেছি আপনারা শুনতে পারেননি। আমি আবার রিপিট করতেছি আপনাদের সুবিধার্থে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যেগুলো করি আর কি, মানে মানে প্রতি বছর শেষে বা একটা ইন্টারভ্যাল পরে যখন আপনাকে সুদটা দিয়ে দিবে, ওই সুদটা আপনার আসলের সাথে যোগ হবে, তার উপরে আবার নতুন করে আপনি সুদ পাবেন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধিতে আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা হয় সেটা হচ্ছে সি, এটা সমান হয় কি আমাদের প্রিন্সিপাল বা মূলধন পি ইন্টু 1+r⁴n। দেখেন এখানে কিন্তু আমি আসলে শতকরা লিখি নাই, মানে এখানে 100 দিয়ে কোনো কাহিনী করি নাই, কারণ অনেক সময় এই চক্রবৃদ্ধির সময় যেমন আমরা যে ম্যাথটা দিয়েছি এই ম্যাথটার ক্ষেত্রেই কি হয়েছে দেখেন দেখি, বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, এবার কিন্তু আর শতকরা বলে নাই, প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত। তো এই জনসংখ্যা আসলে দেখেন, মানুষ যদি এভাবে বৃদ্ধি পায়, যে মানুষরা বৃদ্ধি পাবে তারাও কিন্তু আসলে কি মানুষ বৃদ্ধি করবে, তাহলে এই কনসেপ্টটা আসলে কোথায় আসবে, চক্রবৃদ্ধিতে আসবে। তো এইভাবে লজিকটাও আসলে আমাদেরকে কি করতে হবে, রিলেট করতে হবে প্রবলেমের সাথে। তো চলুন আমরা এখানে দেখি যেখানে কি কি দেওয়া আছে। আমাদের পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন পি, এটা সমান দেওয়া আছে কি 64 লক্ষ, 64 লক্ষ। ওকে, আচ্ছা এখানে মানে পপুলেশন বৃদ্ধির হার কত দেওয়া আছে, প্রতি 1000 জনে 25 জন, তাহলে 25 ডিভাইডেড বাই কত আমাদের বলেন তো ভাইয়া, 1000। ঠিক আছে, 1000, এখন কাটাকাটি করলে এটা কত হবে, 1 ডিভাইডেড বাই 40। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আর এন বলছে কত, এন বলা আছে আমাদের কি 2 বছর, সেটা তো কোনো সমস্যা নাই। চলুন আমাদের দরকার কি আসলে বলেন দেখি, 2 বছর পর আসলে কত হবে, সেটা আসলে কত, পি ইন্টু 1+r⁴n, ভ্যালুগুলা বসায় ফেলি। 64 লক্ষ, এটাও জাতীয় ম্যাথ। বাংলাদেশের জনসংখ্যা 64 লক্ষ কবে ছিল, সেটা আমাদের একটা সাধারণ জ্ঞানের খুব ভালো একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, সেই আমলের ম্যাথ আসলে এটা। আচ্ছা, তারপর কত, 1+ আর এর ভ্যালু কত পেয়েছি আমরা, 1/40 কত 2। আচ্ছা, এবারে এটা ক্যালকুলেশন করে সবাই আমাকে একটু বলেন তো এটার আনসার কত হবে। এটা যদি আমি করি 64 লক্ষ গুণন 41 ডিভাইডেড বাই 40 হোল স্কয়ার, কত হবে আনসার, সবাই বলতে থাকেন আমি দেখি। আচ্ছা আচ্ছা, মাহাদি হাসান বলেছেন কোন ইয়ারে ছিল পপুলেশন 64 লক্ষ, যে ইয়ারে ছিল সেই ইয়ারে বাংলাদেশের নাম বাংলাদেশ ছিল না, এতটুকু বলতে পারবো, এর বাইরে আসলে বলতে পারবো না আর কি। আচ্ছা, এই তো সুরাইয়া জাবিন, আপনি সঠিক আনসার দিয়েছেন। আমার তিয়া পাল, আচ্ছা আমার তিয়া পাল আপনিও সঠিক আনসার দিয়েছেন। বাপ্পা কুন্ডু আপনিও সঠিক আনসার দিয়েছেন। এটা হচ্ছে 67 লক্ষ 24 হাজার, 67 লক্ষ 24 হাজার, অনেক ধন্যবাদ। 67 লক্ষ 24 হাজার, 67 লক্ষ 24 হাজার আমি লিখে দিয়েছি। ওকে, চলুন এবার আমরা নতুন আর একটা টপিকে আসবো। আমাদের ক্লাস আর খুব বেশি এক্সটেন্ড করব না আমরা, আমাদের মোটামুটি আর খুব বেশি হলে 7 থেকে 10 মিনিটের মাঝে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা নতুন একটা বলছিলাম, কথা দিয়েছিলাম আপনাদেরকে, ধারা সম্পর্কে একটু বলবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধারা যতটা না প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, তবে আমার ধারণা কেন জানি আপনাদের বেলায় ধারা থেকে প্রশ্ন হবেই, এবং বিসিএস সহ অন্যান্য মানে পিএসসি যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে ধারা থেকে অবশ্যই প্রশ্ন হবে, ম্যাথ বা মেন্টাল এবিলিটি দুই জায়গা থেকে করতে হবে। তো ধারা সাধারণত দুই প্রকার, একটা সমান্তর ধারা আর একটা কি গুণোত্তর ধারা। এই দুইটার মাঝে আমরা চলেন দেখবো সমান্তর ধারা কি। সমান্তর ধারা হচ্ছে পরপর দুইটা পদের মাঝে ডিফারেন্স সেম থাকে। দেখেন এইটা একটা পদ, এইটা একটা পদ, এই দুইটা পদের মাঝে ডিফারেন্স কত ডি, এই পদ আর এই পদের মাঝে ডিফারেন্স কত ডি, এই পদ আর এই পদ পরপর দুইটা পদের মাঝে ডিফারেন্স যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, সমান্তর ধারা, সমান অন্তর বিশিষ্ট ধারা। ওকে, তো এই ধারাতে দেখতেই পাচ্ছেন এখানে কি আছে, যে প্রথম পদটা কত ধরা আছে এ, এবং এদের সাধারণ অন্তর কত হবে, এটা হলে n তম পদ হবে a প্লাস n-1 ইন্টু ডি।
a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আসলে এটা কিভাবে আসলো সেগুলো বলতে পারলে খুব ভালো লাগতো। আমি একটু শর্ট লিস্টেড আপনাদেরকে বলতেছি। দেখুন যে n তম পদটি, আমার কথা কি শোনা যাচ্ছে? ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছিল। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমাকে একটু চ্যাট বক্সে আরেকটু কষ্ট করে আপনারা বলবেন। ভাই সাউন্ড ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, মানে আমার মানে ডেস্কটপে একটা নোটিফিকেশন আসছে যে ওকে ঠিক আছে। তাহলে আমরা জানি n তম পদটা আসলে কি হবে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর n সংখ্যক পদের সমষ্টি কি হবে? আচ্ছা, আমি বলছিলাম একটু শর্ট রিভিউ দিব। সেটা কি দেখেন, প্রথমে এই এর সাথে কত আছে দেখেন তো ভাইয়া। প্রথম পদটাতে এর সাথে কত যোগ আছে? 0। দ্বিতীয় পদটাতে এর সাথে কত যোগ আছে? আমি কালার চেঞ্জ করে লিখি, একটা ডি। এটা কিন্তু দ্বিতীয় পদ। তৃতীয় পদে আমার এর সাথে কয়টা ডি আছে দেখেন তো? 2টা ডি, রাইট? চতুর্থ পদে এর সাথে কয়টা ডি আছে দেখেন তো? এর সাথে আছে মাত্র 3টা ডি। তাহলে আপনি বলতে পারেন যে 10তম পদে এর সাথে কত থাকবে? 10তম পদে অবশ্যই কি যততম পদ তার থেকে একটা ডি কম না? তাহলে কি 9টা ডি থাকবে। এইটা দেখলেই কিন্তু আপনি এখন বলে ফেলতে পারতেছেন ভাইয়া এটা তো আসলে 10ম পদ। তো এইভাবে করতে করতে n তম পদটা আসলে কি হবে? n তম পদে থাকবে এর সাথে কি থাকবে আমার? n এর থেকে এক কমটা ডি যোগ অবস্থায় থাকবে। ওকে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, আর এটার সমষ্টি কি হবে? সমষ্টি হবে দেখেন, সমষ্টিটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেখেন এই প্রথমটা আর শেষেরটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? এই a আর a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে সেটা আমরা কি পাবো? 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, রাইট? আচ্ছা, এইটার আগে যেটা আছে সেটা কি একটা ডি কম, আর এখানে কি একটা ডি বেশি। এই দুইটা যোগ করলেও এর আগেরটা আর এর আগেরটা যোগ করলেও আমরা কি পাবো? আর একটা এই 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখেন এই 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি কি আসলে যোগ করে করে থাকবে। এন্ড এইটা আসলে কতগুলা আছে? এখানে যতগুলা জোড়া সম্ভব, কারণ এটা করতে তো আমার এক একটা জোড়া তৈরি করা লাগতেছে, তাই না? তো এটার পদ সংখ্যা যদি আমার n হয় তাহলে এটা জোড়া কতগুলা হবে? অবশ্যই কত? n মাইনাস মানে n ডিভাইডেড বাই 2। তাহলে এই সমষ্টি হবে কত? n বাই 2 ইন্টু কত? 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। শেষ। এবার দেখেন এটা থেকে একটা ধারা দেওয়া আছে, বলা থাকলো যে 1 থেকে 3 2 বাড়ছে, 3 থেকে 5 2 বাড়ছে, তারপর কত 5 থেকে 7 2 বাড়ছে। তাহলে এটা কোন ধারা? অবশ্যই সমান্তর ধারা। তাহলে এই ধারার অষ্টম পদটি কত? দেখেন এটা আসছিল যে মানে রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা আসছিল। তো এটা কিভাবে আসছে দেখেন। তাহলে এই ধারার আমরা প্রথম পদ জানি, a সমান কত জানি? 1, d সমান কত জানি? 2, আর n সমান কত জানি আমরা? 8, কারণ অষ্টম পদ বলেছে। তাহলে n তম পদ, তাহলে সেই পদটি কি হবে বলেন তো ভাইয়া? সেই পদ হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এর জায়গায় বসাবেন কি? প্রথম পদের মান 1 প্লাস n এর জায়গায় বসাবেন কত? 8 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর জায়গায় কত বসাবেন বলেন তো? 2। তাহলে 1 প্লাস এটা কত? 7 ইন্টু 2। তাহলে এবার কত? 7 দুগুণা 14 আর 1 15। তাহলে আমার আনসার কত? 15। আনসার 15। আমি দেখছি, আমি যখন এই যে চ্যাট বক্সে অনেককেই দেখলাম যে আমি যখন এই ধারাটা বুঝাচ্ছিলাম তখনই আপনারা লিখে ফেলছেন। তাহলে আপনাদের প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে, বোঝাই যাচ্ছে। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ইস্তিয়াক বলেছেন n/2 কিভাবে বললেন ভাইয়া? আচ্ছা, আমরা ধরে নিই এখানে আসলে n মানে n হচ্ছে জোড় সংখ্যক পদ আছে, ধরে নিই। মানে এটার সমষ্টি আসলে ফর্মুলা কোনো চেঞ্জ আসবে না। তো এখানে যদি আমার টোটাল জোড় সংখ্যক পদ থাকে তাহলে এরকম জোড়া কতগুলা হবে? পদ সংখ্যা যদি আমার n হয় তাহলে দেখেন তো মানে এই n মানে টোটাল পদ সংখ্যা হচ্ছে nটা। তাহলে তার মাঝে আমি যদি এখন কি দুইটা দুইটা করে পেয়ার করি তাহলে কতগুলা পেয়ার হবে? এখান থেকে জোড়া কতগুলা হবে? nটা পদ থেকে আমার জোড়া কতগুলা হবে? অবশ্যই n/2টা। তাহলে এই n/2টা যদি আমার এই একই মান হয় তাকে তাহলে n/2 দ্বারা গুণ করে দিলে আসলে আমরা সমষ্টি পাবো। এই কনসেপ্টটা আমারও না, এই কনসেপ্টটা বিখ্যাত ম্যাথমেটিশিয়ান গাউসের। গাউস এইভাবে চিন্তা করতেন। ওকে, চলেন এবার আমরা কিছু প্রয়োজনীয় সূত্র দিয়ে দিয়েছি। দেখেন বলা হলো, দেখেন এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল তার সূত্র হচ্ছে এইটা, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল তার সূত্র হচ্ছে এইটা, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল তার সূত্র হচ্ছে এটা। বিশ্বাস করেন ভাইয়ারা, আপনারা যদি এই তিনটা জিনিস মনে রাখেন
তাহলে ধারা থেকে খুব জটিল প্রশ্ন আসলে এইখান থেকে আসবে এবং সেটা আপনারা অবশ্যই পারবেন। দেখেন 1 2 3 4 এগুলা সবগুলা কি স্বাভাবিক সংখ্যা না? এই ধারার প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি হবে? প্রথম 100টি পদের সমষ্টি মানে এটা কি আসবে? 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস কি 100 পর্যন্ত থাকবে। তাহলে এখানে n এর ভ্যালু কত হচ্ছে বলেন তো? 100 বসায় দেন। তাহলে 100 × 100 + 1, 100 × 100 + 1 ডিভাইডেড বাই কত? 2। আপনি জাস্ট একটু উপরে নিচে মোকাবেলা করেন, এটা করলে কত হবে দেখেন তো? 50। তাহলে 50 × 101 আনসার কত? 50 × 101 এটার আনসার কত বলেন তো? 5050। কারোর সাধ্য নাই এটার আনসার করতে আমাকে এখন আটকানোর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পরেরটা কি আমি এখন করে দিব? এটা তো আপনারাই এখন পারবেন, রাইট? দেখেন তো এখানে দেওয়াই আছে কত, এটা সমান আপনারাই এখন বলতে পারবেন না? সেটা কি হবে? এটা জানি, এটা যদি n স্কয়ার পর্যন্ত যায় তাহলে n × n + 1 × 2n + 1 দুঃখিত। ওকে, তাহলে দেখেন এক্ষেত্রে আমরা কি করতেছি? 1 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 10 স্কয়ার। তাহলে এটার n এর ভ্যালু কত হচ্ছে? 10। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10 ইনটু 10 + 1 ইনটু কত? 2 × 10 + 1 ডিভাইডেড বাই 6। তাহলে কত হইলো দেখেন তো? 10 × 11 × 21 ডিভাইডেড বাই 6। উপর নিচে কাটাকাটি করেন, দেখেন এটার আনসার আসবে কত? 385। সো আনসার উইল বি 385। দেখেন তো ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা? আমার কাছে মনে হইলো উপর নিচে, হ্যাঁ 385। সুরাইয়া যাবিন বাপ্পি কুন্ডু, সরি বাপ্পা কুন্ডু, গুড। হ্যাঁ পিক্সেল V2 প্লাস আপনি বলেছেন লগ থেকে আসবে কি? হ্যাঁ লগ সূচক থেকেও দুই একটা কোশ্চেন মাঝে মাঝে আসে। তো আমাদের আজকে সিলেবাসে নাই, এগুলো আমরা রেগুলার ক্লাসে আমরা দেখাবো আর কি। আচ্ছা, গুণোত্তর ধারার এখানে আমি আসলে সবগুলা লিখেই রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে গুণোত্তর প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে মানে n তম পদ বের করার সূত্রটা এটা দেওয়া আছে, এবং প্রাইমারিতে আমাদের সাধারণত দেখা যায় যে n তম পদটাই বের করতে দেয়। আর এটার n সংখ্যক পদের সমষ্টি দুইটা সূত্রই দেওয়া আছে, মানে এটা সাধারণ অনুপাতের মান 1 এর থেকে বড় হইলে এরকম হবে, 1 এর থেকে ছোট হইলে এরকম হবে। তো এটা থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা বলছে 4 8 16 এই ধারাটির ষষ্ঠ পদ কত? আপনি কিন্তু 2 2 করে গুণ করে একবারেও লিখতে পারতেন। দেখেন 4 8 16, তারপরে কত হবে? অবশ্যই কত? 32, তারপর কত হবে? অবশ্যই 64, তারপর হবে কত বলেন তো? 128। 3 3 6 ষষ্ঠ পদ বলছে, তাহলে 128 আনসার। আর আপনি যদি সূত্র দিয়ে করতে চান করতে পারেন, আমি আপনার কাছে সূত্র দিয়ে রাখছি। ওকে, চলুন এবার আমরা গড়, এই গড়টা আপনাদের এই ম্যাজিকটা দেখে আমার মনে হয় আপনাদের অনেক ভাল লাগবে। দেখেন এখানে কি সবগুলা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে না সবগুলা, এবং তারা কি একটা সমান্তর ধারা গঠন করে। দেখছেন এই উপাত্তগুলা, এগুলা একটা উপাত্ত। এই উপাত্তগুলা কি করছে বলেন তো? এই উপাত্তগুলো একটা, দেখেন আমি এখানে বলি, এরা একটা সমান্তর অনুক্রম বা ধারা তৈরি করে, সমান্তর অনুক্রম তৈরি করে, অনুক্রম। তো এরা একটা কি সমান্তর শ্রেণীভুক্ত বা সমান্তর অনুক্রম তৈরি করছে না? আচ্ছা, সমান্তর অনুক্রম যদি তৈরি করে তাহলে এইটার ভাই বিশ্বাস করেন আপনি এই 1 থেকে 100 পর্যন্ত যোগ করে তারপরে এই মোট সংখ্যা 100 দিয়ে ভাগ করবেন, সেটা করার থেকে আপনি কি করবেন জানেন? ওই যে আমরা সমষ্টি জানতে করাইছিলাম না, ওইরকম একদম সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা নিবেন, এই দুইটা যোগ করবেন, তাহলে কত হবে? 100 + 1 ডিভাইডেড বাই 2। এই দুইটার গড়ই আসল গড়। তাহলে এই দুইটার গড়ই যদি আসল গড় হয় তাহলে কত? 101 ডিভাইডেড বাই 2, এটা কত হবে? 50.5। আনসার ইজ 50.5। ভাইয়াকে বিশ্বাস করেন এই কাজটাই করবেন। আপনার কাছে যদি এরকম দেওয়া থাকে যে 5 10 তারপর 15 এইভাবে ডট 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 ডট, আপনাকে বলা হলো 525, এদের গড় কত? এদের গড় কত? বিশ্বাস করেন ভাই, আপনি এখন এটার পদ সংখ্যা বের করে এদের সমষ্টি বের করতে গেলে আপনার অনেক কষ্ট হবে। গড় কত? আপনি দেখেন এখানে একটা জিনিস, এই প্যাটার্নটা দেখে আপনি বুঝতে পারতেছেন গড় কত হবে। দেখেন এখান থেকে বাড়ছে কত? 5, এখান থেকে বাড়ছে কত? 5, এইভাবে করতে করতে 525 পর্যন্ত গেছে। তাহলে আপনার টার্গেট কি এখন? এই 5 + 525 এই দুইটা আপনি যোগ করেন ডিভাইডেড বাই 2 করেন, তাহলে কত?
530 ডিভাইডেড বাই 2 কত হবে आंसर বলেন তো? 265। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এটা দেখার পরে আপনাদের আসলেই অনেক মজা লাগার কথা। আচ্ছা দেখেন তো আপনার কাছে কি এটা কি একটু নতুনত্ব মনে হয়েছে কিনা এবং এই জিনিসটা আপনারা সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা শাবাশ, অনেক অনেক ভালো লাগলো। আচ্ছা ইজি ট্রিক, এক্স্যাক্টলি আমাদের এই টপিকটাই হচ্ছে আমাদের আজকে লাস্টের। তো এটাও আমাদের গড় সংক্রান্ত। বলছে দেখেন 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় 35 বছর। তাহলে সকলের মোট বয়স কত হবে সেটা আমরা একটু বের করে ফেলি, চলেন পরের গুলা পরে করি। মোট বয়স কত? তাহলে অবশ্যই মোট বয়স হবে, সবার গড় যদি 35 হয় তাহলে 35 গুণন মোট মানুষ কয়জন? 6 জন পুরুষ 8 জন, 6 আর 8 14, আগে 15। তাহলে দেখেন তো এটার মোট আচ্ছা এবার বলেন তো এটার মোট কি হবে বলেন তো? আচ্ছা এটার মোট বয়স কত হবে একটু চ্যাট বক্সে বলেন দেখি সবাই। আমি যেটা 350 আর হচ্ছে 175, তাহলে কত হয়? 525। তাহলে মোট বয়স হচ্ছে আমাদের 525 বছর। মোট বয়স 525 বছর গেল। আচ্ছা এবার বলছে পুরুষদের বয়সের গড় 40 বছর, স্ত্রী লোকের বয়সের গড় 34 বছর। তাহলে বালকের বয়স কত? হায় রে খোদা, তাহলে পুরুষদের মোট বয়স কত? চলেন আমরা বের করি। পুরুষদের গড় দেওয়া থাকলে তাদের সংখ্যা দিয়ে গুণ করলেই তো পুরুষদের মোট বয়স হবে। তাহলে পুরুষদের মোট বয়স এটাও আমরা বের করে ফেলবো। সেটা কত? পুরুষগুলো একটু বুড়া, তারা কি হলো 40 ইন্টু কত? 6, তাহলে কত? 4 6 24, তাহলে 240 বছর। আচ্ছা আর স্ত্রী লোকদের বয়স কত বছর? স্ত্রী লোকদের মোট বয়স চলুন আমরা দেখি সেটা কত বলছে। তাদের গড় বয়স হচ্ছে 34 বছর আর তাদের সংখ্যা হচ্ছে কত? 8। তাহলে কত? 6 8 48, সরি 4 8 32, হাতে থাকে 3, 3 8 24 আর 3 27, 272 বছর। আচ্ছা এখন বলছে বালকের বয়স কত? ইয়া খোদা, বালকের বয়স। তাহলে বালক কয়জন আছে? বালক তো আছেই একজন মানুষ নাকি? তাহলে বালকের বয়স যদি আমরা বের করতে চাই তাহলে এইটা থেকে এই দুইটা কি এখন আমরা বাদ দিয়ে দিব না? তাহলে এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে দেখেন তো? এটা থাকে আমার দেখা মতে কত হচ্ছে? 13 বছর, তাই না? তাহলে 13 বছর হচ্ছে আমার যে বালকটার বয়স বের করতে বলেছে, সেটাই হচ্ছে আমাদের কি 13 বছর বয়স। তো হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা মাহসিন সুমন আগে থেকেই জানতাম, খুব মজা পাই, বাহ খুবই ভালো। আচ্ছা সবাই আমাকে চ্যাট বক্সে বলে ফেলছেন, রিপন শিকদার, আয়েশা খাতুন সবাই বলছেন অনেক ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য। মনে রাখবেন একটা কথা, বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। তো আপনার ভিতরে যদি শুধু মানে ইচ্ছা এবং চেষ্টা এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আপনার সবকিছু জীবনের প্রত্যেকটা জিনিসই আসলে কি হয়ে যাবে? অনেক কঠিন হয়ে যাবে। তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন এবং আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, রেগুলার পরীক্ষা দিবেন। তো এইগুলা করলে ইনশাআল্লাহ আপনাদের মানে চূড়ান্ত মানে চূড়ান্ত লক্ষ্যে আপনারা পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি আকিব, উদ্ভাসনের শিক্ষা পরিবার এবং উত্তরণের গণিত শিক্ষক। আর আমার সাথে কিউএনএ তে এবং কিউএনএ তে ছিলেন আমাদের আরো শ্রদ্ধেয় দুইজন টিচার, ইকবাল ভাই এবং অর্ঘ্য ভাই। তো সবাইকে ধন্যবাদ দিয়ে এখন আমাদের সোহেল ভাইরা যদি কিছু বলেন আমরা ক্লাস থেকে তাহলে লিভ নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকিব ভাইকে। আর আপনাদের ধন্যবাদ বিশেষ করে এতক্ষণ ধৈর্য সহকারে এত চমৎকার একটা ক্লাস এনজয় করার জন্য। আমি খুব তাড়াতাড়ি একটা পোল লঞ্চ করে দিব, আমাদের পোলটায় আশা করি সবাই অ্যাটেন্ড করবেন। আর এখন পর্যন্ত আমাদের সঙ্গে যারা নাই খুব তাড়াতাড়ি আমাদের কোর্সটা এনরোল করে নেবেন, কারণ হচ্ছে আমাদের আজকের ক্লাসটা যারা করতে পারেন নাই, এই ক্লাসগুলা অথবা যদি ক্লাসের মধ্যে ইলেকট্রিসিটি না থাকে, ইন্টারনেট সংযোগ না থাকে বা কোনো অবস্থায়
কোনো অসুবিধা হয়, এই ক্লাসগুলো আপনারা পরে বাসায় বসে রিপ্লে ভিডিও করে বারবার দেখে নিতে পারবেন। ক্লাস শেষে আমাদের পিডিএফ গুলা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রোফাইলে যুক্ত হয়ে যাবে, যেটা আপনারা আমাদের সাইট থেকে লগ ইন করে দেখতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা এক্সাম গুলো দিতে পারবেন শুধুমাত্র আমাদের প্রোগ্রাম গুলা এনরোল করার মাধ্যমে। তো আশা করব যারা এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রামটা এনরোল করেন নাই, খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা এনরোল করে নেবেন আশা করি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। আটানব্বই